প্রিয় দর্শক, জানা অজানার এই বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কেন বিশেষ পর্ব তা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, গতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বেশ টান টান উত্তেজনা রয়েছে। গুপ্ত যে সংগঠন অর্থাৎ শিবির, তাদের যে বিভিন্ন সোলজাররা বিভিন্ন জায়গায় আগে লুকিয়েছিল এবং প্রকাশ্যে এসে যে পরিমাণে মব সৃষ্টি করেছে, যেভাবে তারা শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, সেই ঘটনা আমরা তাদের ওস্তাদ মবদের ওস্তাদ ইউনুস সেই শাসনামলে তাদের অরাজকতা দেখেছি। সর্বশেষ গতকাল আসলে বাংলাদেশে অনেকটা অফিসিয়ালি তাদের ওপরে তাদের মেসেজ ফিরিয়ে দেওয়ার একটি চেষ্টা আমরা দেখেছি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক, অর্থাৎ তাদেরকে শাহবাগ থানার সামনে ব্যাপক উত্তম মধ্যম দিয়েছে। তো সেই সকল ভিডিও দেখব, তাদের অনেক বক্তব্য বোঝার চেষ্টা করব এবং যথারীতি আমাদের সাথে বিশ্লেষণ করবেন এই বিষয়গুলো সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন ভাই। আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও অনেক ধন্যবাদ। সাইফুল আমিন ভাই, আমরা বিএনপির শাসনামলেই এই মবদের দাঁত ভাঙা জবাব দিতে দেখবো এটা আশা করিনি। দাঁত ভাঙা জবাব এতদিন শুনে আসছি, বিভিন্ন পক্ষ থেকে বলতো আমার সাথে এটা করছো, দাঁত ভাঙা জবাব দেবো। সেই জিনিসটাই যেন রাজনীতির মাঠে সত্য হয়ে যেতে। সাইফুল আমিন ভাই, আমি শুরুর অন্ততপক্ষে 7-8 মিনিট আপনার কাছে চেয়ে নেব এই পুরো বিষয়টা তুলে ধরার জন্য, কারণ এটা একটু বিস্তারিত এবং আমার মনে হয় যে এটা এইভাবে বিস্তারিতভাবে আমরা আজকে যে বিশ্লেষণটা করব এইভাবে হয়তো চোখে আঙুল দিয়ে বা হাতে কলমে অন্য কেউ দেখাননি। তো চলুন আমরা একে একে দেখি। দাঁত ভাঙা এই যে জবাবটা দেওয়া হলো বিএনপির পক্ষ থেকে, এই দাঁত ভাঙা জবাবের রহস্যটা কি? আপনারা জানেন বাংলাদেশের অনেক ইয়ারাই, আমি যারা বয়োজ্যেষ্ঠ আছেন এই শোটি দেখবেন তাদের কাছ থেকে আসলে মানে একটু অনুমতি নিয়ে নেই যে বেয়াদবি মাফ করবেন। বাংলাদেশের রাজনীতিতে যেমন হাদিমাদি ছিঁড়ে ফেলো শব্দচয়ন, সেই একইভাবে অনলাইনে এই যে আবদুল্লাহ আল মাহমুদ, তার পক্ষ থেকে একটি পোস্ট করা হয়, রক্তাক্ত ধর্ষণের ফলে জাইমার পেটে খাম্বার, মানে বাবা সন্তানকে নিয়ে যে এইরকম নোংরামি করা যায় ডিজিটালি ছবি বানিয়ে, সেটা আসলে জামাত শিবিরকে না দেখলে বোঝা যাবে না। তো কে এই ছেলেটি? দেখতে পাচ্ছেন এই 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 গুপ্ত রাজাকারের শাবক স্বঘোষিত, তো তার অ্যাকাউন্ট থেকে এই নোংরামিটি করা হয়েছিল। তো এই নোংরামির জের ধরে ছাত্রদল স্বাভাবিকভাবেই খেপবে, কারণ তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান, যদিও প্রধানমন্ত্রী কন্যাকে আমি এভাবে পরিচয় দিতে চাই না, জায়মা রহমান নিজেই তার যোগ্যতা কি সেটা আমরা এখনও না জানলেও তিনি একজন নারী এবং তার পরিচয় তিনি নিজেই। তো এই যে স্লাট শেমিং, এই চর্চা বাংলাদেশের রাজনীতিতে আছে এবং খুব নোংরাভাবেই আছে। দুঃখজনক হলো সত্য, আওয়ামী লীগকেও ছাত্রলীগের অনেক ছেলেপেলেকেও এই চর্চাটা করতে দেখে অতীতে প্রতিমন্ত্রী মুরাদকেও এই নোংরামি করতে দেখেছিলাম, যদিও শেখ হাসিনাকে ধন্যবাদ যে তিনি মুরাদকে তাৎক্ষণিক এই নোংরামির জন্য শাস্তি দিয়েছিলেন। তো আমাদের দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা সফলভাবেই দেশ পরিচালনা করেছেন, ব্যর্থতাও কিছুটা আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে মিসোজিনিস্ট কাজ কারবার এগুলো চলে এবং এই জিনিসটা করতে করতে এতটা লাগামহীনভাবে করেছে যে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। এখন শিবিরের পক্ষ থেকে তারা যেরকম ঘটনা ঘটায় পরে অস্বীকার করেছিল, কিন্তু সত্যতা পাওয়া যায় যে না, এই কাজটি এই আবদুল্লাহ এই কাজটি করেছে এবং এটির প্রমাণও পাওয়া যায়। যদিও তাদের পক্ষের রিউমার স্ক্যানার, মূলত তারা হিউমার স্ক্যানার, তারা মূলত জামাত শিবিরেরই একটি দোকান এবং তারা বলছে এটি এডিটেড বলে, মানে এডিট করা যায় বলে এটা থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। আপনারা জানেন কদরুদ্দিন শিশির নামক এক সো কল্ড ফ্যাক্ট চেকার এটার আসলে হোতা, এবং তারা বেশ দক্ষভাবে এই কাজগুলো করে এসেছে, অর্থাৎ তাদের পক্ষ থেকে ভণ্ডামির যে প্রমাণ আদি লোপাট করা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এই তথ্য যাচাইকারীর নামে, ফ্যাক্ট চেকের নামে আসলে আওয়ামী লীগের সরকারের ব্যাপারে তারা বেশ তথ্য সন্ত্রাস চালিয়েই মূলত জনগণের মতামত আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়েছিল। প্রিয় দর্শক যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং শেয়ার করবেন। যেটা বলছিলাম যে এইভাবে নোংরামি করেছিল তারেক রহমানকে তার কন্যাকে নিয়ে, মানে বাবা সন্তানকে নিয়ে এইভাবে নোংরামি করা যায় কিভাবে, মা সন্তানকে নিয়ে এইভাবে নোংরামি করা যায় কিভাবে, সেগুলো জামাত শিবিরের কাছ থেকে জানতে হবে। তো এই ঘটনার পরে যেটা হয়েছে, এই ঘটনার পরে আপনারা সবাই জানেন, তাও আমরা একটু জানি যে কিভাবে এদের দাঁত ভেঙে দিয়েছে। এবং এই যে এই জুবায়ের এবং আরেকটার নাম ইউরেনিয়াম,
আমি নামটা একটু পরে বলবো, এদের এদের নাম আমার মনে থাকে না, কারণ মনে থাকার মতো কোনো কাজ তারা জীবনে করে নাই। নোংরা মানুষজনদের নাম মনে না থাকলে আমাকে এটা ক্ষমা নিশ্চয়ই আপনারা করবেন। তো দেখুন, তারা মব তাদের আমলে, মব যখন তারা মানে হৃষ্টপুষ্ট অবস্থায় ছিল, যখন তাদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছিল বাংলাদেশটাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, তখন তাদের বক্তব্য কী ছিল? এখন মাইর খাওয়ার পরে আমার আসলে তাদের ব্যাপারে আমার খুব আসলে কষ্ট হচ্ছে, তাদেরকে নিয়ে তারা এইভাবে মার খাচ্ছে, একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমার খুব কষ্ট হচ্ছে। দেখুন তারা কি বলেছিল তাদের সময়। খোদার কসম, কুত্তার মতো পেটাবো, বিসমিল্লাহ বলে পেটানো শুরু করব, এবং সদাকাল্লাহু আজিম বলে শেষ করব, এরকম বক্তব্য। তারপরে তারা যা খেয়েছে। আচ্ছা, দুঃখিত, আপনারা শব্দ শুনতে পাননি, এই যে এ কি বলেছিল সেটা একটু শুনুন, এটা দরকার আছে। খোদার কসম, কুত্তার মতো পিটাবো, বিসমিল্লাহ বলে শুরু করব, সদাকাল্লাহুল আজিম বলে শেষ করব পিটানো। সদাকাল্লাহুল আজিম বলে তারা পেটানো শেষ করবে, এই হচ্ছে মবদের ভাষা। আচ্ছা, এখানে মানে বাংলাদেশের মানুষজন যে কি রসিক সেটা আর কি বলি, এখানে গান যুক্ত করে দিয়েছে। এবার আরেকটু দেখাই যে অনেকে বলবেন যে না এগুলো এডিট করা যায়, বিশ্বাস করি না জামাত শিবিরের স্বয়ং জান্নাতি ছেলেপেলেরা এগুলো করেছে। আরেকটা উদাহরণ দিই, দেখুন এই যে একজন নারী সুমাইয়া বান্না নামে, দেখুন তিনি কি লিখেছেন জায়মা রহমানকে নিয়ে। দেখুন, দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু, নাকি কৃষ্ণাঙ্গদের রাতের রানী, কৃষ্ণাঙ্গদের রাতের রানীরও উঁচু? কৃষ্ণাঙ্গদের রাতের রানী বুঝিয়েছেন জায়মা রহমানকে, অর্থাৎ জায়মা রহমান যেহেতু ব্রিটেনে ছিলেন, তিনি কৃষ্ণাঙ্গ অর্থাৎ ব্ল্যাকদের সাথে শুয়েছেন, এবং ব্ল্যাকদের সাথে শোয়ার কারণটা কি বুঝিয়েছেন তাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সাইফুল রহমান ভাই আমার বড় ভাই, আমাদের এখানে দেখছেন বিভিন্ন বয়সের মানুষ, আসলে রাজনীতি এত নোংরা জায়গায় গেছে যে এগুলো আমাদেরকে যেহেতু ফ্যাক্ট বলতে হয়, আমি দুঃখিত এর জন্য। তো এটা লিখেছে। তারপরে আরও শব্দ যেগুলো আসলে বিশেষ আমি আর পড়তে পারছি না, আপনারা পড়ে নিয়েন, এটা পজ করাই আছে। আমি খুবই দুঃখিত, কিন্তু এটা যে আসলে ঘটনা, এটি আমাদের এক ফ্রেন্ড তিনি এটি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, একদম স্ক্রিন রেকর্ড করে করে। হ্যাঁ, এবং এই সুমাইয়া বান্না যে আসলে জামাতি, তাকে আমি জামাতি মানে ওই কি বলে, ওদের তো একটা ছাত্রী সংস্থাই আছে, ছাত্রী সংস্থা নাকি জামাতের ছেলেপেলেদের নারী সাপ্লাই দেয় বলে এটা প্রমাণও পাওয়া যায়। মানে তারা যৌনদাসী হিসাবে তাদের মহিলা নারী কর্মীদের ব্যবহার করে। আমি দুঃখিত, ওই শব্দগুলো আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু তার ভাষায় বোঝা যাচ্ছে আসলে তিনি কি। যারা দেখবেন মুখে মুখে একে ওকে খবর্গীয় শব্দ ব্যবহার করবেন, এরা বুঝবেন যে তাদের আসলে ওই মানে মানে ওই শব্দটা নিয়ে তাদের হয়তো ট্রমা আছে, তাদের পরিবারের কেউ হয়তো ওইটাই ছিল। তো দেখতে পাচ্ছেন তিনি যে একজন জামাতি, এবং মোনামির সাথেও তার ছবি আছে। এটি ধন্যবাদ স্বপ্নিল খানকে, তিনি এটি একদম হাতে কলমে স্ক্রিন রেকর্ড করে প্রমাণ রেখেছেন। যদিও স্ক্রিন রেকর্ড রাখলেও এই ফ্যাক্ট চেকার, ওই যে রিউমার স্ক্যানার বা জামাতিরা বলবে যে না, এটা আসলে এডিট করা যায়। এবং সে এতটাই প্রিয় যে এই যে মোনামিকে চিনতে পারছেন, মোনামি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতি যে শিক্ষিকা, তো সেও গুপ্ত ছিল। তো এদের চরিত্র এটা। এবার শুনুন তাদের আরো কিছু বক্তব্য। সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করেছে, দাঁতাল, দাঁত থাকবে না। এই দাঁত থাকবে না এই কথা কেন বলেছে? শাহবাগে তারা কেন গেলো? শাহবাগ থানায় কেন গেলো? নিশ্চয়ই আপনাদের প্রশ্ন অনেকেরই, যে মারামারি হলো, সব বুঝলাম, কি নিয়ে মারামারি? এই লাইভে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো তাকে দাঁত মানে ভেঙে দেওয়ার কথা বলেছে, কত বড় সাহস, দাঁতের উপরে হামলা। তো এটা নিয়ে সে রেগে শাহবাগ থানায়, এবং ওই যে তাদের অন্যান্য গুপ্ত সদস্যরা জায়মা রহমানকে যে নোংরামিটা করেছে সেটা নিয়ে, চোরের মায়ের বড় গলা, সেটা নিয়েও শাহবাগ থানায় গিয়ে দেখাতে চেয়েছে না আমরা এগুলো করি নাই। এরপরে আরো অনেক সবর, সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করেছে, দাঁতাল, দাঁত থাকবে না। এরপরে আরো অনেক দাঁত থাকবে কি না। আর তারপরে শাহবাগ থানায় সামনে তো মাইকটা খাইলো, দেখলেন শাহবাগ থানার পুলিশ তাকে বাথরুমে লুকিয়ে রেখেছিল। গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে টোডা চিবি গো। ও ভাই রে ভাই,
দেখতে পাচ্ছেন থানায় ঢোকার পরে তাকে বাথরুমে লুকিয়ে রেখেছিল পুলিশ, মানে বাঘ কিভাবে বেড়াল হয়ে যায় দেখুন। শুধু তাই না, ছাত্রদলের ছেলে পেলে তাদের মিয়াও বলে এমন কিছু নাই করেন, একে একে দেখাই দেখুন। আমরা দেখতে পাচ্ছি সেই হিরোরা হেঁটে হেঁটে যাচ্ছেন। আচ্ছা, এখানে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, বাট আমি বাদ যাবে না কোনো কিছু, আপনাদের সবই দেখাবো। শুনুন অডিও, শুনুন সামহাও এটা ওই অডিওটা শুনতে পাচ্ছি না আমরা, কিন্তু এই যে মেরে আদমরা করেছে, তারপরে দেখবেন যে তাদেরকে, এবং এই 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 সন্ত্রাসী এই যে জাবের, যেটা আজকে ছাত্রদলের নেতার পেছনে গিয়ে লুকিয়েছিল মাইট থেকে বাঁচার জন্য, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এভাবে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে সে এইভাবে নিপীড়ন করেছে দেখুন। কার্মা ইজ এ বিচ, দেখতে পাচ্ছেন দেখুন। শিক্ষকের গায়ে যারা হাত তোলে, এগুলো তো ট্রেলার মাত্র, পিকচার আবি বাকি হ্যাঁ। দেখতে পাচ্ছেন এই একই ছেলে, শিবির নেতা জুবায়ের নেতৃত্বে মবের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল স্যারকে এইভাবে তারা মব দিয়ে অত্যাচার করে তারপরে জেলে পাঠিয়েছিল। একইভাবে এই 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 জাবের কিন্তু মারটা খেয়েছে। এবার দেখেন ছাত্রদলের ছেলেপেলেদের ধন্যবাদ যে তারা উত্তম মাধ্যমে শুধু দেয় নাই, কিভাবে ভেঙেছে। খোদার কসম কুত্তার মতো পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকানুল আজিম বলে শেষ করবো পিটানো। আমি সংক্ষেপেই দেখাচ্ছি, উত্তম মধ্যমটা মোটামুটি খারাপ হয়। সাহসিকতা দেখেন, এই জামাত শিবিরের ছাত্রদলের নেতার পেছনে যে লুকাইছে। এখানে একটা মজার আরেকটা ঘটনা সামনে আছে, খুবই মজার ঘটনা। আপনাদের অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন যদি চান যে এটা আসলে পুরো বিষয়টা সবার সামনে উঠুক, আসলে কি থেকে কি, কোথা থেকে কোথায় গেছে। তো ওই যে মাইর খেয়ে গিয়ে সেদিন নাকি বাঘের বাচ্চার মতো বাঁচতে যায়, একদিন এখন তো দেখলাম বিলাই হয়ে গেল, মেয়া হয়ে গেছে। এবং তাদের এই মাইর খাওয়ার পরে সাদিক কায়েম সংবাদ সম্মেলন টাইপের কিছু একটা করেছিল। তো সেই সংবাদ সম্মেলনের সামনে দিয়ে ছাত্রদল কিন্তু মিছিল নিয়ে গেছে, শুধু চেহারাটা সাদিক কায়েম এই শিবিরের ওই ছেলেটার চেহারাটার দিকে তাকাচ্ছে। ওর কলিজা শুকিয়ে গেছে, খেয়াল করেন। ওর চেহারাটা দেখেন সাদিক কায়েমের, ও শুধু তাকে আছে যে মাইন না খাই, আমাকে না ধোলাইটা দেয়। দেখেন বাবাকে বলতে বন্ধ। এর আগে দেখুন তারা নিজেরা ভিডিও রেকর্ড রেখেছিল গুপ্ত রাজনীতি চলবে না। কারণটা কি, যেন আওয়ামী লীগ ফিরে আসলে এই ভিডিও দেখাইয়া তারা যেন আবার গুপ্ত হয়ে যেতে পারে। দেখেন আমি দেখাচ্ছি, মানে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভিডিও যাই সামনে পড়েছে সেগুলো বিশ্লেষণ করে সামনে রেখেছি। চলবে না গুপ্ত রাজনীতি, চলবে না গুপ্ত রাজনীতি, হবে না গুপ্ত রাজনীতি, চলবে না গুপ্ত রাজনীতি, চলবে না গুপ্ত রাজনীতি, হবে না গুপ্ত রাজনীতি, চলবে না গুপ্ত রাজনীতি, চলবে না গুপ্ত রাজনীতি, হবে না। এই যে এরা কত বড় মুনাফিক, কত বড় ভণ্ড, কত বড় অসভ্য, কত বড় নির্লজ্জ তার প্রমাণ দেখেন। এরা নিজেরা গুপ্তই দেখেন, আমি ফটোকার্ড রেখেছি। দেখেন প্রকাশ্যে জবি শিবির সভাপতি, দেখুন সবাই আগে ছিল গুপ্তই, দেন প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, এবার প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির, প্রকাশ্যে এলো
জাবি শিবিরের সভাপতি, প্রকাশ্যে এলো কুবি শিবিরের সভাপতি, এবার নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির। চিন্তা করেন কত বড় খারাপের খারাপ, কত বড় মুনাফিক। দেখেন সবকটা গুপ্ত ছিল, সবকটা গুপ্ত ছিল, কিন্তু একটা ওই কি বললো, গুপ্ত রাজনীতি চলবে না, চলবে না। এই রাজাকারের বাচ্চা রাজাকারদের শেখ হাসিনা চিনেছিলেন, এবং সংবাদ মাধ্যমগুলো তাদের নিয়ে কি ট্রল করছে এটা আসলে কলমের জোর এরা বোঝে না। এরা সাংবাদিকদের গিয়ে মফ করেছে। দেখুন, ছাত্রদলের নেতার এক ঘুষিতে সোজা হয়ে গেল মোসাদ্দেকের দাঁত। মানে এটা যদি ট্রল, ও সরি, আচ্ছা এই পোলাপান মিম বানাইছে বিয়ের গাড়ি, মানে এটা হচ্ছে জেনুইন ছবি। পেছনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক, মানে ডাকসুর এই কলঙ্ক অধ্যায়ে জুমা দেখলেন, আগে চেহারা খোলাখুলি ছিল, এখন সে হিজাব পড়েছে স্বাভাবিক কাপড় থেকে। তো সামনে ওস্তাদ মায়ের খেয়ে টাল, আর পেছনে জুমার মুখে হাত, এটারে তারা বিয়ের মা পোলাপান। মানে এই ধরনের মিম দেখতে হবে, এটা আশা করি নাই। আর একটা দেখেন, এখানে খবরের শিরোনাম, দাঁত ফেলে দেওয়ার হুমকি পেলেন ডাকসু নেতা মুসাদ্দেক। আবার তার ছবিটা দেখেন কোন ছবিটা ইউজ করেছে। আবার এই ধরনের মানে মায়ের খাইয়া এ দাঁত দেখাচ্ছে, দাঁত আমার পরে নাই। আবার ছাত্রদলের নেতা সে তারে বাঁচাইতে গেছে, সেটার একটা স্ক্রিনশট নিয়ে পোলাবান কি বিটলামিটা করছে, কাছাকাছি যেয়ে বোধহয় বলছে কেমন দিলাম। এই দেখেন লীগের সেই কুৎসিত রাজনৈতিক বয়ান আবারও ফিরে এসেছে। এটা বলেছেন জামাতির এই গুপ্ত শিক্ষিকা মোনামি। হ্যাঁ, তো এখন দেখেন মোনামির এই কথা সত্য কিনা। আমরা সাইফুল রহমান ভাই আপনার কাছে যাবো, অনেকটা র্যাপ আপ করে ফেলেছি। এখানে দেখুন মোনামি বলছে ছাত্রলীগ ফিরে এসেছে, আবার মাইর খাওয়া এই গুপ্তরা কিন্তু বলছে যে ছাত্রলীগের কাছ থেকে এত মাইর খায় নাই, ছাত্রলীগ তাদের মারে নেই। তাহলে কোনটা সত্য? আজকে আমি গেট থেকে শুরু করে মারতে হচ্ছে থানার পিছনে যেখানে বাইক ডাম্পিং করে রাখে, ওইখানে বাইকের উপর পাড়া ইচ্ছে মতো পেটেছে। মানে আমার 7-8 মিনিট ধরে পুরো বৃষ্টির মতো কিরকুটি মারছে। 15 জুলাই যেভাবে সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নৃশংসকারী হামলা করছে, ঠিক এই কায়দায় তার চাইতে বড় বড় অবস্থা আছে, তারা হামলা করছে। ছাত্রলীগের এরকম পিটা নেই কোনো সময়, ছাত্রলীগের অনেক কথা বলছে। আজকে এখানে একটা মজার বিষয়, ও যখন স্বীকার করে বলছে ছাত্রলীগ এরকম কোনোদিন পেটায় নাই, ছাত্রলীগ আইসা বিভিন্ন বাধা সৃষ্টি করছে, পেটায় নাই, তখন সাদেক কায়েম বলতেছে আরে শালার মধ্যে এগুলো কি বলতেছিস, ক্যামেরার সামনে বলিস না। দেখেন সে কিন্তু এটাতে বাঁচানোর চেষ্টা করছে। আমরা একটু দেখি, মানে দেখেন কেউ চক্রান্তকারী হইলে সে ধরা খাবেই, এতে কোনো সন্দেহ নাই। চক্রান্তকারীরা ধরা পড়বেই, কারণ তাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে চক্রান্ত। তুমি মানুষকে ধোকা দিতে পারবা একবার, বারবার দিতে পারবা না। ওই যে আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি, ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। যেভাবে সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নৃশংসকারী হামলা করছে, ঠিক এই কায়দায় তার চাইতে বড় বড় অবস্থা আছে, তারা হামলা করছে। ছাত্রলীগের এরকম পিটা নেই কোনো সময়, ছাত্রলীগের অনেক কথা বলছে। সন্ত্রাসী আজকে আমি তার মুখের ভাষা কায়রা নিল কে? তার মুখের ভাষা সাদেক কায়েম কায়রা নিল, কারণ সে সত্য কথা বলছিল। তার চাইতে বড় বড় অবস্থা আছে, তারা হামলা করছে। ছাত্রলীগের এরকম পিটা নেই কোনো সময়, ছাত্রলীগের অনেক কথা বলছে। সন্ত্রাসী আজকে আমি তো এখন এই পুরো জিনিসটা দেখে আমাদের সেই মবদের অন্যতম সেনাপতি ডাস্টবিন শফিক বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোসাদ্দেক জুবায়েররা মবের শিকার হয়নি, ছাত্রদলের প্রেশার গ্রুপের সাথে তাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, হয়তো ছাত্র দল 2-4টা চড়থাপ্পড় মেরেছে, তেমন সিরিয়াস কিছু না, আমি মীমাংসা করে দিয়েছি। আসলে এটা স্যাটায়ার, সে অতীতে এই মবের ব্যাপারে এই ধরনের মন্তব্য করতো। সাইফুল রহমান ভাই, আপনি সব কিছু দেখলেন। আমি আব্রাহাম লিঙ্কনের সেই উক্তিতে আবার ফিরে যাই যে you can fool some of the people some of the time, you can fool all of the people some of the time, but you cannot fool all of the people all of the time. তো এই এখন তো ছাত্রদলের কাছে স্পষ্ট, তাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা তারা কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য বুঝাই দিতেছে। পুরো বিষয়টা আপনার ওপিনিয়ন জানতে চাই সাইফুল ভাই। আপনাকে ধন্যবাদ। অনেকক্ষণ ধরে সব বিষয়গুলো দেখলাম, এত সামারাইজড একটা দেখতে পেলাম, এবং আপনার দর্শকরাও নিশ্চয়ই একটা সামারি দেখতে পেল যে কি হলো। তো এটা হলো আমাদের দেশে একটা বলে যে সবে মূলর এক পাতা, মূল কয় নানান কথা। এখন মাত্র এক পাতা দেখা গেছে, হ্যাঁ, এখনই নানান কথা শুরু হয়েছে। তো ওদের আসলে এটা মাত্র শুরু মাত্র। আপনি তারা যা যা করেছে, যত পাপ করেছে, আমি পাপ শব্দটা এটা বলি, আমি পাপ পুণ্যতে বিশ্বাস করি না। মানে আমি পাপ পুণ্য মানে কি, আমি ভালো খারাপে বিশ্বাস করি, কিন্তু পাপ পুণ্য এইসবের মধ্যে আমার ওইসব সংঘাত জানি। কিন্তু তারা যা করেছে এটা হলো ন্যাচারাল একটা জাস্টিসের মতো, ন্যাচারাল জাস্টিস করছে। তারা যা যা করেছে সেগুলোর মাত্র শুরু হয়েছে। কিন্তু আমি এখানে দুটো সতর্কবার্তা দিতে চাই। সতর্কবার্তাটা হলো, ছাত্রদল ধরেন যেটা করেছে, বা ছাত্রদল যেভাবে রিয়াক্ট করেছে, তাদের নেতা এবং তার নেতার
কন্যাকে নিয়ে। আমি মনে করি যে এইটা তারা মানে মব না করেও পারত, কিন্তু মব করাতে যে অনেকেই খুশি হয়েছে এতে কোনো সন্দেহ নাই, আমিও যে খুশি হই নাই তা না, কিন্তু মব না করেও পারত, অন্য অনেক পন্থা ছিল। প্রথম তাদের কাজটা হলো, ছাত্র দলের প্রথম কাজটা হওয়া উচিত ছিল তাদের দলের ভিতরে যারা এই গুপ্ত আছে এদেরকে বের করা। গুপ্তদের বিরুদ্ধে যদি পলিটিক্স করতে হয়, ছাত্র দলের ভিতরে যত শিবির আছে, এটা কিন্তু ছাত্রলীগে পরবর্তী সময় ইনফিল্ট্রেশন হয়েছে, কিন্তু ছাত্র দলে যে পরিমাণ ইনফিল্ট্রেশন হয়েছে এটা কল্পনা করতে পারবে না। ছাত্র দলের সবচেয়ে বেশি শিবির মনোভাবাপন্ন এবং শিবির সমর্থক ছাত্রদল কর্মী আছে, যে কারণে ছাত্রদল কখনো শিবিরের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে না। আদার দেন 90s একবার সবাই মিলে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে শিবিরকে পিটানো হয়েছিল, তাড়ানো হয়েছিল, তার পরবর্তী সময়ে ছাত্রদল কখনোই শিবিরের ব্যাপারে মানে কঠিন হইতে পারে নাই। যখন শিবির ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্স করতে পারে নাই, তখন কিন্তু ছাত্র দলের ভিতরেই কিন্তু শিবিররা ছিল, শিবিররা থাকতো, শিবিররা আছে। এরপরে ওরা দেখছে যে ছাত্র দলের ভিতরে থেকে কোনো লাভ নাই, আমাদেরকে আসল জায়গায় ঢুকতে হবে। এরপরে তারা ছাত্রলীগে ঢুকেছে এবং ছাত্রলীগের ভিতরে ঢুকে গুপ্ত হয়ে তারা এই কাজগুলো করেছে। যত অপকর্ম আছে সবগুলো, আপনি অপকর্ম যদি আপনি একদম সেই বুয়েটের আবরারকে হত্যা থেকে শুরু করে সবগুলো কিন্তু শিবিরই করেছে। কারণ আপনি দেখেন এই যারা হত্যা করেছে তাদের আইনজীবী ছিল কে? শিশির মনির, তিনি হলেন শিবিরের সাবেক সামথিং বড় নেতা, সভাপতি বা সামথিং। এবং দেখেন 5ই অগস্টের ঘটনার পরে এই ওরা কিন্তু মুক্তি পেয়েছে, ওরা কিন্তু পালায় গেছে বা মুক্তি পেয়ে চলে গেছে। তা কেন? যদি ওরা ছাত্রলীগই হবে, ওরা বের হয়ে গেল, কেউ কিছু বললো না কেন? কারণ ওদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। সো শিবির যে কাজগুলো করে ছাত্রলীগের উপরে চাপিয়েছে, এখন শিবির একই রকম ঘটনাগুলি ঘটাবে, ছাত্র দলের উপরে চাপাবে। কিন্তু ছাত্রদল যদি এই মুহূর্তে সতর্ক না হয়, শুধুমাত্র ধরেন একটা মব করলো বা একটা দুটা ডাকসু নেতাকে তারা শায়েস্তা করলো, একটা ধরেন উদাহরণ তৈরি করলো যে তোমরা শালা যারা মব করছো আমরাও মব করে তোমাদের শায়েস্তা করতে পারি, কিন্তু ছাত্রদলের ভিতরে যারা শিবির আছে তারা কি করবে? তারা কিন্তু এখন ছাত্রদলকে ডিসক্রেডিটেড করার জন্য অনেক কিছু করবে। তারা কিন্তু এখন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে পিটাবে ছাত্রদলের নাম করে, এবং সেটা ছাত্রদলের ইয়েরাই, কিন্তু দোষ হবে কি ছাত্রদলের। দেখেন কিন্তু এখন ছাত্রদল যেহেতু ছাত্রদলের সাথে ছাত্রলীগের সম্পর্ক নাই, ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, ছাত্রদল কিন্তু এখন বেকায়দায় পড়বে। এই শিবির কিন্তু ছাত্রদলের ভিতরে ঢুকে এমন এমন ঘটনা ঘটাবে যে ঘটনাগুলো ছাত্রদলের ঘাড়ে যাবে এবং ছাত্রদলে এক পর্যায়ে যায় নিন্দিত হবে। আপনি দেখেন, এটা বেশি দিন না। এটা তো প্রমাণিত সাইফুল রহমান ভাই, আমি একটু যদি 10 সেকেন্ডের জন্য আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এটা তো প্রমাণিত, আমরা দেখলাম এইখানে এরা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের মতো করে, আমি বলেই ফেলছে যে লীগের সেই কুৎসিত মানে আওয়ামী লীগের উপরে দায় এখনই চাপাই ফেলতেছে যেন তারা আবার গুপ্ত হয়ে ফিরে আসতে পারে। জসিমউদ্দিন তখন বেঁচে থাকলে তাহলে তিনি আবার আসে ও ধান মানে গুপ্ত মানে ওইভাবে কবিতা লিখতে হইতো। জি সাইফুল জীবনানন্দের দুঃখিত। জি, তো এই এরকম একটা ব্যাপার কি মানে তো তারা ঘোষণা দিয়ে দিচ্ছে হাদিকে যেভাবে হত্যা করলো। ছাত্রদলের যেটা রিয়াকশন ছিল এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত রিয়াকশনে ওরা কোণঠাসা হয়েছে, ওরা মার খেয়েছে, ওরা লজ্জিত হয়েছে, কিন্তু ওরা কিন্তু দ্বিগুণ বেগে আসবে। কেমনে আসবে? এই ছাত্রদলের ভিতরে ঢুকে পড়বে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেন ছাত্রীদের উপরে হামলা, এর উপরে হামলা, ওর উপরে হামলা, মানে এমন এমন ঘটনা ঘটাবে, তখন ছাত্রদল কিন্তু অনেক অসম্মানের শিকার হবে। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না, সারা বাংলাদেশে কিন্তু তারা এটা করবে। কারণ তাদের ছাত্রদলের ভিতরে যে লোকগুলি ছিল তারা তো প্রকাশ্য হয়নি, প্রকাশিত হয়েছে শুধু ছাত্রলীগের ভেতরেরগুলো। ছাত্রদলের ভেতরগুলো কোথায়? ওরা এখন এদেরকে ইয়ে করবে। এখন কিন্তু একটা ব্যাপার আমি পরিষ্কার যে ছাত্রদলের এখন উচিত হবে তাদের মধ্যে শুদ্ধি অভিযান চালানো, কারা কারা শিবির আছে এদেরকে বের করা, না হলে কিন্তু উপায় নেই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি যেটা প্রথমেই বলেছিলাম যে মব না করে কি করা যায়। মবের কিন্তু বিস্তার ঘটবে যদি ছাত্রদলও মব শুরু করে দেয়। আপনি এটা কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে না, দেখবেন যে সাধারণ ঘটনায় কিন্তু ছাত্রদলের ছেলেরা মবের দিকে চলে যেতে পারে এবং তাদেরকে উস্কাবে কে? ওই ছাত্র শিবির।
সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে। সো নেক্সট যে আবার এতদিন ছিল মবের রাজা শিবির, এতদিন ছিল মবের রাজা হলো এনসিপি, এখন কিন্তু আলটিমেটলি কিন্তু মবের রাজা কিন্তু ছাত্রদল হয়ে যেতে পারে, বিএনপি হয়ে যেতে পারে। এটার নমুনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাগুলো বিএনপি এবং ছাত্রদলের ঘাড়ের মধ্যে চাপতেছে। বিভিন্ন জায়গায় ছোটখাটো যেসব মব হচ্ছে এই মবগুলোতে, তো কেয়ারফুল হতে হবে। যদি কেয়ারফুল না হয়, এবং এই মুহূর্তে ছাত্রদল যদি তার ছাত্রলীগের সাথে যদি একটা সম্পর্ক তারা গোপনেও যদি না করে, তাহলে কিন্তু ওরা এই যে অচিহ্নিত, এই লুকায়িত এই ইয়েগুলোকে, এলিমেন্টগুলো কিন্তু ছাত্রদল বের করতে পারে না। প্লাস প্রত্যেকটা জায়গাতে ছাত্র শিবির যে পরিমাণ শক্তিশালী হয়েছে, প্রকাশ্য পুলিশ দ্বারা তারা সাপোর্টেড হয়েছে, সাধারণ মানুষ দ্বারা সাপোর্টেড হয়েছে, শিক্ষকদের দ্বারা সাপোর্টেড হয়েছে, অফিস স্টাফদের দ্বারা, মানে কর্মচারী দ্বারা সাপোর্টেড, সব জায়গায় কিন্তু তারা সাপোর্টেড হয়েছে। সো তারা কিন্তু একটা শক্তিশালী অবস্থান আছে তাদের। সেইটা যদি তারা রিটেলেট করা শুরু করে, ছাত্রদল যদি একা ফাইট করতে যায়, আমার ধারণা ছাত্রদলের পক্ষে এটা বিভিন্ন জায়গাতে সম্ভব হবে না। হয়তো ঢাকা ইউনিভার্সিটি সম্ভব হবে, কিন্তু আমি আপনাকে বললাম যে রাজশাহীতে কিন্তু ছাত্রদল শিবিরের সাথে পারবে না যদি ছাত্রলীগের সাপোর্ট না নেয়। যেমন চিটং ইউনিভার্সিটিতে ছাত্রদল কিন্তু পারবে না যে যদি ছাত্রলীগের সাপোর্ট না নেয়। তারপরে আপনার চিটগং বেস যতগুলো কলেজ ইউনিভার্সিটি আছে, এটা কিন্তু শিবির যদি পাল্টা করা শুরু করে, তখন প্রশাসনের সহযোগিতা ছাড়া ছাত্রদলের পক্ষে এগুলো সামাল দেওয়া সম্ভব হবে না। সো ছাত্রদলের উচিত যে কোনোভাবে হোক, এখনই যারা শিবিরদের চেনে, যারা শিবিরদের এখন বুঝতে পারে, তাদের নাক বুঝে তাদের কাজকর্মগুলো এলো ছাত্রলীগ, কারণ তাদেরকে ইনফিল্ট্রেট করছে, তারা এখন এদেরকে বুঝতে পারে, এদের কাজকর্মগুলো বুঝতে পারে, চিনতে পারে। এটা একমাত্র হেল্প নিতে পারে ছাত্রদল শিবিরের। আদারওয়াইজ সারা বাংলাদেশে যদি ওরা এক হয়ে যদি ছাত্রদলের উপর হামলা চালানো শুরু করে, ছাত্রদলের পক্ষে একা এই মুহূর্তে এটা সাস্টেইন করা সম্ভব হবে না, আদার দেন প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থা যখনই নিতে যাবে, তখনই কিন্তু কোশ্চেন হয়ে যাবে। যখনই পুলিশ ছাত্রদলের পক্ষে যাবে, তখনই কিন্তু ওদের উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে, ওরা যেটা চায়। পুলিশ যখনই ছাত্রদলের পক্ষ হয়ে যখন শিবিরকে মারবে, তখন তো শিবির সারা বাংলাদেশে প্রচার করতে পারে, এই যে আমাদের শুরু করে দিচ্ছে, যেটা তারা এখন আবার ভিকটিম কার্ড। যেমন অলরেডি পরওয়ার, তাদের পরওয়ার একজন আছে না, পরওয়ার কি যেন ওদের সেক্রেটারি, গোলাম সাহেব বলে ফেলছেন যে বিএনপি শিবিরের উপরে ছাত্রদল লেলিয়ে দিয়েছে। খেয়াল করে দেখেন, ওরা কিন্তু কার্ড খেলা শুরু করে দিচ্ছে, কিন্তু ওরা ওই কার্ডটা থেকে তারা কিন্তু সরে নাই। তো এই মুহূর্তে যদি ঐক্যবদ্ধ ভাবে যদি এদেরকে রেসিস্ট না করা হয়, এটা কিন্তু খুব টাফ গেম হবে ছাত্রদলের জন্য। জি, অনেক ধন্যবাদ। আমি যে প্যারোডিটা জীবনানন্দ দাশের কবিতাটা এরকম হইতে পারে কিনা, পরে আমি একটু ওই লাইনটাই বললাম যে আবার আসিব ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বট বা ছাত্রলীগের বেশে, সাধু সাবধান, ছাত্রদল সাবধান, এখন তোমাদের হাতে ক্ষমতা। আমরা একটু সাইফুল ভাই এই জুলাই জঙ্গিদের ব্যাপারে আরেকটু অল্প একটু বাকি, এটা যদি দাগ টেনে দিতেন, একটা ভিডিও দেখাই যে এই নারীর নাম জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে গণভোটের প্রতারণার অভিযোগ, কোটি টাকা, 10 কোটি টাকা, 1 কোটি টাকা এরকম দাবি করেছেন এই নেত্রী। তার নামটা আমার মনে নাই, আমি আসলে এই জুলাই জঙ্গিদের নাম মনে রাখি না, কারণ এরা খরচের খাতায় আমার মনে হয়েছে। এটা শারমিন কি ওর সামান্তা না, সামান্তা বোধহয় না, সামান্তার ছোট বোন এটা। ও সামান্তার, হ্যাঁ আচ্ছা, এই জন্যই তো মানুষ এদের, আর ওই ছাত্রলীগের পোলাপান মিসোজিনিস্ট অনেক মানে স্লাট শেমিং করে, তো ওই কোনো একজন নীল তারকার ওই চশমা নিয়ে এগুলো করে, আমি এই জন্য নামই মনে রাখি না আমার। আর একটু শুনি কি বলেন তিনি, অভিযোগটা কি। সাইফুল আহমেদ, আমি দুঃখিত, আমি এটার মিউট করে রেখেছি, আনমিউট করি এবং শুনি আমরা তিনি কি বলতে চাইছেন। ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং অর্থসাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে তার এই বক্তব্যটা আর একটু ক্লিয়ার আছে। এটা সংসদ নির্বাচনে গণভোটে হ্যায়ের পক্ষে দেশব্যাপী প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সেখানে একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। সেই অনলাইন মিটিং এ আমি সিনথিয়া তাহিন আয়েশা সরাসরি প্রশ্ন করেছিলাম, এত বড় বৃহৎ কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে সেই মিটিং এ, এবং সেই মিটিং এর এই উত্তরে জানানো হয়েছে ব্যক্তিগত খরচে বাপের টাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে
তা কেন্দ্রীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও আমাদের কাছে তা গোপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের অনুকূলে স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন বা স্যাড নামে বা যে কোনো ভিন্ন নামেই হোক না কেন 1 কোটি মতান্তরে 10 কোটি টাকা অর্থ বরাদ্দ ছাড় করা হয়েছিল। কিন্তু সংগঠনের শীর্ষ কয়েকজন ব্যক্তি এইসব বিষয়ে কাউকে না জানিয়ে তারা এই অর্থ ব্যবহার করেছে, যেখানে আমরা অনেকে এই বিষয়ের সাথে জড়িত নই। তারা আয় ব্যয় হিসাব মানে এই যে এনসিপির এরা যে চোর, এরা যে আসলে চিহ্নিত ডাকাত, সেটা তো তাদের মুখ থেকেই এইটা তো আর জানার আর অপেক্ষা রাখে না। সাইফুল ভাই এই একটু এদের এই অর্থ আত্মসাৎ, ওই যে ত্রাণের নামে মানুষের টাকা মেরে দেওয়া, সংসদে আইসা বলে যে সংসদে গেলে কখন আমাদের গাড়ি লাগবে না, আমরা গাড়ি চাই, এগুলো বলতে গেলে সাইফুল ভাই এখানে আর আধ ঘন্টা লাগবে। আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু আলোকিত করেন। বাংলাদেশের আধুনিক বাংলাদেশ যদি আপনি বলেন, এটা তো অলমোস্ট আধুনিক বাংলাদেশ। এই বাংলাদেশ তো ধরেন একটা আমরা বলি এখনো কি বলে এলডিসি বাংলাদেশ, কিন্তু আসলে এটা উন্নয়নশীল আপনি বলতে পারেন। বাংলাদেশ একটা মিডল ইনকাম কান্ট্রিজের দিকে বাংলাদেশ যাচ্ছে। সেই বাংলাদেশে এরা এই প্রথমবারের মতো আপনি এর আগেও কিন্তু ছাত্র বিদ্রোহ হয়েছে বা ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশে কিন্তু ছাত্ররা মানে স্বাধীনতা যুদ্ধের আগে গণ অভ্যুত্থান এটা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু ছাত্র নেতৃবৃন্দ চোর হয়েছে এটা কিন্তু আপনি তখন ইয়ে করতে পারবেন না। কোনো ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু চুরি চামারি, টাকা পয়সা, লুটপাট, অমুকের ধন সম্পদ কায়রা নেওয়া, অমুকের এগুলো কিন্তু পাবেন না। আপনি 90-এর গণ অভ্যুত্থানের সময় দু একজন গণ অভ্যুত্থানের পরে যখন ধরেন ইয়েরা কি বলে নির্বাচনের আগে বিএনপির যে ছাত্রদল ডাকসুতে যে নির্বাচনে বিজয়ী হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু দুর্নীতির অভিযোগ, যেমন খায়রুল কবির খোকন, তারপরে আমানুল্লাহ আমান, এদের বিরুদ্ধে কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু এগুলো মানে শুধু 2-4 জনের বিরুদ্ধে অভিযোগ হিসেবে ছিল, যে অভিযোগ হ্যাঁ আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকন সহ আরো অনেকে টাকা পয়সা কামাই করছে বলে, এবং এটা প্রমাণ আছে যে হ্যাঁ এটা কামাই না করলে আমানুল্লাহ আমান যে ধরেন তার ছাত্র জীবনে মানে কি বলবো মানে টাকা পয়সার যথেষ্ট অভাব নিয়ে কিন্তু সে চলতো, কিন্তু সেই ছেলেটি যখন ডাকসুর ভিপি হলো বা তারপর সে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হলো এবং কেরানীগঞ্জে সে বিশাল সম্পত্তির মালিক এই সেই বেরিয়ে গেল। তো এরকম ঘটেছে, ঘটনাই যে তা না, কিন্তু এবারের ঘটনাটা ডিফারেন্ট। আপনি এবারের ঘটনাটা সেই যে বন্যার টাকা মারা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি দেখেন একটা ছেলে, যে ছেলেটা বলতো যে সে টিউশনি করে চলতো, বেশিরভাগ ছেলে কিন্তু বলতো, ধরেন হাসনাত আবদুল্লাহ কিন্তু বলতো সে ইংরেজি প্রশিক্ষণ কর্মসূচি বা একটা ইয়েতে কোচিং সেন্টারে ইংরেজি শিখে সে চলতো, নাহিদ কি দিয়া চলতো, এটা কিন্তু ইয়ে না, কিন্তু বেশিরভাগ হলো টিউশনি এগুলা করে চলতো। কিন্তু অল অফ এ সাডেন আপনি দেখেন এদের প্রত্যেকেই গুলশানে থাকা শুরু করলো, কেউ নিকেতনে থাকে, কেউ বলে যে আমরা অমুক ভাইয়ের বাড়িতে থাকি, কেউ এই গাড়ি চালক অমুক ভাই আমাদেরকে দিয়েছে, সে তমুক ভাই আমাদেরকে এই করছে। কিন্তু আপনি দেখেন আপনার কি বলে সার্জিস আলমের মতো একটা জমিদারের নাতি বেরিয়ে গেল, যে 50টা 100টা গাড়ি নিয়ে গাড়ির বহন নিয়ে কিন্তু সে বাড়িতে বেড়াইতে যায়। এগুলো বেরোলো, এক পর্যায়ে সে বললো যে আমার দাদা যা যা সম্পত্তি আছে সেগুলো যে আমি বিক্রি করি কিন্তু আমি এমপি ইলেকশন করতে পারবো, এরকম কথাগুলো। হাসনাত আবদুল্লাহর কথা আপনি দেখেন, হাসনাত আবদুল্লাহ মানে এই যে ছেলেটা তার এলাকাতে যখন যেত, তারা কিন্তু মানুষ কিন্তু আমি ভিডিও দেখে বলছি, অন্য কোনো কারণ আমি দেখছি যে তাকে একটা বয়স্ক মানুষ এসে তাকে 500 টাকা 100 টাকা দিয়ে যাচ্ছে, বাবা এটা খরচ করে তোমার নির্বাচনের জন্য। মানুষ কিন্তু কেউ তাকে পছন্দ করতো না। সেই ছেলেটা যখন পার্লামেন্টে দাঁড়ায় বলে যে এখন আমার মানুষের কাছে যেতে হলে গাড়ি লাগবে, আপনি চিন্তা করেন তার মানসিকতার কোন পর্যায়ে পরিবর্তন হয়ে গেছে। যে ছেলেটা আগে গিয়ে 500 টাকা দিলে সে খুশি হয়ে নিত, নিয়ে এবং তাকে যখন একজন আদর করে দিত, যত্ন করে দিত, সে খুব খুশি হয়ে নিত এবং সেটা ব্যয় করতো। সে কিন্তু হেঁটে হেঁটে কিন্তু মানুষের কাছে ভোট চাইতে পারছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর তার এখন প্রয়োজন হয়েছে যারা তাকে ভোট দিয়েছিল তাদের কাছে পৌঁছানোর জন্য এখন গাড়ি দরকার, এবং জ্যানতেন গাড়ি না, তারা কিন্তু 70,000 টাকা করে সরকারের কাছ থেকে পায়, কি বলে ভাতা পায়। তো 70,000 টাকা ভাতা পাওয়ার পরে ধরো গাড়ি লাগবে, এবং গাড়ি লাগবে কাদের মতো দেখেন, হীনমন্যতা কোন পর্যায়ে ওদের, ইউএনওর মতো একটা গাড়ি লাগবে। মানে ইউএনও গাড়ি চলে, তাদের গাড়ি না, তাদের ইউএনও অফিসে তাদের অফিস দিতে হবে, সবকিছু তারা এরকম। তো এদের মধ্যে একটা বিরাট
চেঞ্জ আসছে যে তারা মানে দুর্নীতি যে তাদের সাধারণ ব্যাপার, এটা কিন্তু আপনি হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে অনেক কথা, সার্জিসের ব্যাপারে, ক্রিপ্টোকারেন্সিতে তাদের ইনভেস্টমেন্টের কথা, সুইস ব্যাংকে তাদের টাকার কথা, এবং এই এই যে ধরেন এই আগস্টের পরে যে পরিবর্তনগুলো হওয়ার পর আপনি দেখেন এইসব নেতারা অনেকেই কিন্তু সুইজারল্যান্ড সফর করছে। আপনি 4 দিন না 5 দিনের মাথায় আপনি একটা মেয়ে, কি যেন তাবাসসুম নামে একটা মেয়ে, আপনি মনে আছে যে সে বিদেশ ভ্রমণে গেছে 5 দিনের মাথায়, এবং খুবই ব্র্যান্ডেড ব্যাগ ট্যাগ নিয়ে এসে যাচ্ছে, যেগুলো নিয়ে পরে ট্রল হয়েছে যে ব্র্যান্ডেড কই পাইলো, যে তাকে হলো রূপনগর না কোন একটা এলাকায় একটা সাধারণ বাসা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। যখন অ্যারেস্ট করার গল্পটা শুনি তখন শুনি তাকে একটা টিনশিট থেকে অ্যারেস্ট করছে তার বাপের বাড়ি থেকে। সেই মেয়ে হঠাৎ করে আপনি দেখেন 4 দিনের মাথায় সে কিন্তু ইয়ে পরে কি বলে ব্র্যান্ডেড কি বলে সুটকেস, ব্র্যান্ডেড ভ্যানিটি ব্যাগ এবং প্যান্ট শার্ট পরে সে বিদেশ যেতেছে, সুইজারল্যান্ড যাইতেছে, ওহান যাইতেছে। আপনি সজীব মাহমুদ, আসিফ মাহমুদ সজীব সুইজারল্যান্ড সফর করতেছে। এরা সুইজারল্যান্ড কেন যাচ্ছে? সব ঘটনা কি? আসিফ এবং মাহমুদ সজীব ভুঁইয়ার জুতা বদলে যাওয়াটা দারুণ ছিল ভাই। যদিও মানুষ তার ছাপড়ি টাপড়ি বলেছে, কিন্তু তার কি সকাল নাই? আপনি দুর্গন্ধ সচিবের মাফলার নিয়ে কথা হয় নাই, সে অনেক প্রচার করার চেষ্টা করছে ফুটপাত থেকে কিনছে, কিন্তু এগুলো কিন্তু ফুটপাতের জিনিস না, সবাই এটা বুঝে। সে মানুষকে বুঝাইতে পারে, কিন্তু মানুষ মানে সাধারণ যারা এগুলো চিনে না তাদেরকে বুঝাইতে পারবে, কিন্তু মানে যারা একটু বুঝে তাদেরকে বুঝাইতে পারে। দুর্গন্ধ সচিবও কিন্তু এরকম 1.5-2 লাখ টাকার মাফলার কিন্তু পুরো ঘুরে আচ্ছা, বাই দ্য ওয়ে সাইফুল আলম ভাই, আপনি একটা নাম দিছিলেন আমার শোনা প্রথম, যে মবস্টার। এটা কিন্তু এখন প্রচলিত, ছাত্রদলও বলছে মবস্টার এদেরকে, সবাই মানে আওয়ামী লীগের লোকজন তো বসে বসে শুধু এরকম মুখ চাইপে চেপে হাসতেছে যে ভালো দিছো। এবার হচ্ছে আপনি ডাস্টবিন শফিকরে দুর্গন্ধ শফিক কেন দিলেন? মানে এটার মজা কি? এটার মাঝে যে হইলো, প্রথমত হলো সে একটা ডাস্টবিন, একটা লোক কতটা নিচু মনের হলে পারে সে কাউকে স্যাটায়ার করার জন্য একটা ডাস্টবিন বেছে নিচ্ছে। আপনি স্যাটায়ার করার বহুত পন্থা ছিল, কিন্তু শেখ হাসিনা নিয়ে স্যাটায়ার করাটা কিন্তু স্যাটায়ার কিন্তু আপনি ইউরোপিয়ান পলিটিক্সে কিন্তু একটা বড় ইয়ে হয় যে কার্টুন এঁকে স্যাটায়ার করে কিন্তু অনেক কিছু, অনেক নেতাকে অনেকভাবে আঁকে, কাউকে শিয়াল আঁকে, কাউকে বাঘ আঁকে, কাউকে আঁকে, মানে কত রকম ভাবে স্যাটায়ার করে। স্যাটায়ার করার অনেক পথ আছে, কিন্তু এই লোকটি মনের দিক থেকে এতটাই নোংরা যে সে একটা ডাস্টবিন বেছে নিয়েছে স্যাটায়ার করার জন্য। তো ডাস্টবিন থেকে তখন আমার মনে হলো যে সবাই ওরা ডাস্টবিন বলে, তো আমার মনে হলো যে এর মনটাই দুর্গন্ধ। এ যা কিছু 2 বছর ধরে বলছে প্রত্যেকটা কথা দুর্গন্ধযুক্ত, সেই জন্য আমি তাকে দুর্গন্ধ সচিব বলি। আমি তাকে ডাস্টবিন বললে আমার কাছে মনে হয় যে ওরা রেহাই দেওয়া হচ্ছে, কিন্তু ও যে প্রতি মুহূর্তে আপনার সামনে, আমি তো কল্পনাই করতে পারবো ও আমার সামনে এসে কথা বলবে, তার আগে আমি বলবো যে ভাই তোমার আমার থেকে দূরে সরো, তুমি আগে তোমার যত বড় সচিব হোক আর যাই হোক, তোমার মুখ থেকে গন্ধ বেরে, তুমি আমার থেকে দূরে সরো, আমি তোমার এই গন্ধ আমি সহ্য করতে পারবো না। এবং আমি মনে করি তাকে এইভাবে চিহ্নিত করা, ডাস্টবিন একটা মানে মানে হয় আর কি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা শব্দ তার মুখ থেকে যেটা বাইরে হয় এটা দিয়ে দুর্গন্ধ ছড়ায়। সো এই জন্য আমি তার দুর্গন্ধ সচিব বলি। জি, অনেক ধন্যবাদ সাইফুল ভাই আমাদেরকে আলোকিত করার জন্য। এইবার আমি আর একটু প্রসঙ্গ দেখাতে চাই সাইফুল ভাই। আমরা বুঝলাম এরা ডাকাতি, চুরি এবং এগুলো সব কিছুর নেপথ্যে। এইবার হচ্ছে আমরা দেখলাম একটি ঘটনা, অনেকেই কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আমি একটু পড়ি তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে সাইফুল ভাই। এখানে একটি, আচ্ছা প্রিয় দর্শক, আপনারা যদি চান এটি শেয়ার করতে পারেন। ইউটিউবে বাংলাদেশে যারাই লাইভ স্ট্রিম বা এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ করছেন সবারই রিচ ডাউন চলছে কোনো একটা কারণে, তো আপনারা যদি ইয়ে করেন তাহলে সুবিধা হয়। তারেক রহমান বোয়িং বিমান কিনছেন, এই বিষয়ে আমরা সাইফুল ভাইয়ের কাছে জানতে চাইবো। দাসত্বের চুক্তি কোনো কিছুই তিনি বাতিল করেন নাই। শেখ হাসিনার সময় আমরা শুনেছিলাম গোলামির চুক্তি, কিন্তু গোলামির চুক্তির বাস্তবায়ন ইউনূসের আমলে মানে শুরু এবং কন্টিনিউটি তারেকের আমলে দেখছি। তো খায়রুল ইসলাম বলছেন যে আমার এলাকায় 16-17 ঘন্টা বিদ্যুৎ থাকে না, শেখ হাসিনাতেই কোটি কোটি মানুষের আস্থা। এইটাই হচ্ছে আমার প্রশ্ন সাইফুল আলমের কাছে থাকবে। প্রিয় মুখ সাইফুল আলমিন এটি জানিয়েছেন জয় বাংলা জয়বন্ধু 1971 নামের এই ইয়ে থেকে। তারপরে আচ্ছা আসাদ ভাই, কমেন্ট 2বার করলে অটোমেটিক ব্লক হয়ে যাবে। অটোমেটিক ব্লকের সংখ্যাটা আমি এখানে বলছি না, কিন্তু একাধিক কমেন্ট করবেন না। যদি করতেও হয় তাহলে অন্ততপক্ষে 10 মিনিট গ্যাপ দিয়ে, যদি মনে করছেন যে আমার দৃষ্টিগোচর হয়নি সেটা একটু ইয়ে করবেন, কারণ অনেক মানুষই কমেন্ট করেন, এটা দৃষ্টিকটু আসে। ওগো তুমি যে আমার কত প্রিয়, কি করে বোঝাই বলো, কাকে বোঝাচ্ছেন? বোধহয় যারা মায়ের খেয়েছে তাদের প্রতি সমবেদনা। ঠিক আছে প্রিয় আসাদ ভাই, বাংলাদেশ আমেরিকার চুক্তি নিয়ে একটি ভিডিও বানাবেন আশা করি। আমরা চেষ্টা করবো সাইফুল আলম ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে কোনো এক সপ্তাহে এই জানাই এটি বিস্তারিত জানার জন্য। যাদের একসময় মানুষ জানতো না তারা এখন বোঝাচ্ছেন এই মবস্টারদের কথা। মৃত্যুর পর ক্রিকেটের পাবি, এটা কি বুঝাইছেন? সম্ভবত আমাদের উনি সম্ভবত এনসিপির কেউ হবেন। দুঃখে কষ্টে মানে মৃত্যুর পরে টের পাবি লিখতে গিয়ে ক্রিকেটার পাবি,
কারণ ওনারা লিখতে গিয়ে জাস্টিস ফর হাদি দেখলাম, জাস্টিসটাও লিখতে পারে না, এই ভুল হয়। উত্তেজনা একটু কমান, শান্ত হন, আরও অনেক কিছু দেখতে হবে, এটা তো ট্রেইলার মাত্র। আসাদ ভাই কেমন আছেন? ভালো আছেন জি। সাইফুল আলম ভাই, আমরা বিদ্যুৎ নিয়ে একটু জানতে চাই। তার আগে আমরা একজন বর্ষিয়ান নেতা বাংলাদেশের রাজনীতিতে, আমার ব্যক্তিগত ওনাকে খুব পছন্দ হয়, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কি শুনি? বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা গণভবনে হাসিনার কাছে পাঠিয়ে দেন, তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন। বন্ধুগণ, মা বোনেরা, শুধু এই মিটিং এর মধ্যে হ্যারিকেন নিয়ে আসলে হবে না। যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, আপনার মোমবাতির হ্যারিকেন নিয়ে বের হবে। কারণ এই মোমবাতির হ্যারিকেন নিয়ে না বেরোলে আমরা আলোকিত হব না। বন্ধুগণ, বিদ্যুৎ নাই, আমার মা। সাইফুল আলম ভাই, তার কথাই তাকে ফিরিয়ে, মানে উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এখন উনি যে কথাগুলো বললেন, এখন বাস্তবতা তো আমরা তাই দেখতে পাচ্ছি। শেখ হাসিনার সময় তো এই ধরনের বিপর্যয় তো প্রশ্নই আসে না, মানুষ ভুলেই গেছিল বিদ্যুৎ যায় কখন। এখন গ্রামে তো নাই বললেই চলে, এখন বিদ্যুৎ যায় না, অনেকে বলছেন বিদ্যুৎ আসে, কখন আসবে? বেদের মেয়ে জ্যোৎস্নার মতো অনেকে গান গাইছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, মানে তারেক জিয়ার সেই খাম্বা দিল, বিদ্যুৎ দিল না। এখন বিদ্যুৎ আছে, লাইন আছে, ঘরে সবই আছে, সুইচ বোর্ড তো সবই আছে, বিদ্যুৎ আসে না। কথা দিয়ে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো আর আসে না, হাসি হাসি বলে ফাঁকি দেয়। 2 দিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, হ্যাঁ, তো ভিডিওটাতে একজন গান গাচ্ছে একটা মাঠের মধ্যে, একটা খাম্বা, তো সে দৌড়ায় গিয়া, পানি একটু পানি আছে, তো পানির মধ্যে দৌড়ায় যায় খাম্বারে জড়ায় ধরে, সেই খাম্বা একটু বিদ্যুৎ দাও। সে আবার এদিক ওদিক গান গায়, হ্যাঁ, গান টান গিয়ে আবার দৌড়ায় যায় খাম্বার কাছে, মানে তার প্রেমিকার কাছে যায়, প্রেমিকার এই জন্য কি মানুষ বলছে এই গুপ্তদের ব্যাপারে যে দেয়ালে লিখো না গুপ্ত মুছে যাবে, খাম্বায় লিখে রাখো নাম, মানে খাম্বা রয়ে যাবে। তো এইটা দেখতে আমি না জানো যে লোকটার ইনোভেটিভ সাংঘাতিক, যে সে খাম্বার কাছে যায় বলতেছে ভাই আমার একটু বিদ্যুৎ দাও, গান গাচ্ছে সে, খাম্বার প্রেমে পড়ছে, খাম্বারে পড়ছে, তারপর খাম্বার কাছে একটা আবদার করতেছে, এই প্রেমিকা আমাকে একটু বিদ্যুৎ দাও। তো এখন বাংলাদেশের অবস্থা হয়ে দেখে, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটা খুব সম্ভবত আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগের, যখন বাংলাদেশে বিদ্যুৎ ক্ষেত্রে ট্রান্সফরমেশন হচ্ছে, বিদ্যুতের আস্তে আস্তে বিদ্যুৎ, তখন লোডশেডিং কমতেছে, তখন একবার দুইবার লোডশেডিং হলেই তখন ওনারা এই নাটকগুলা করতেন। তার লোডশেডিং তো একেবারে বন্ধ হয়নি, লোডশেডিংটা কখনো কখনো হয়েছে, যখনই হইতো তখন ওরা এই নাটকগুলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দল করতো। আজকে এটা বুমেরাং হয়ে তাদের এখন মির্জা ফখরুল ইসলাম গলার কাটা হয়ে গেছে, যে এই ভিডিও আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ভিডিও আবার প্রচার হবে, এটা নিশ্চয়ই উনি ভাবেন না যে ওনাদের আমলে এসে এই পরিস্থিতিটা তৈরি হবে। ওনাদের আমলে এই এখন শেষ পর্যন্ত মানুষ কিন্তু, আরেকটা ভিডিওর কথা বলে যে আপনি হ্যারিকেন দেখাচ্ছে না, তো আরেকটা ভিডিওতে আমি এরকম দেখতেছিলাম যে এক ভদ্রলোক সে 30 বছর আগে, হ্যাঁ 30 বছর আগে সে তার মানে বাবা মায়ের রেখে যাওয়া হ্যারিকেন গুলা সে ইয়ের ভিতরে ঢুকাইছে। 30 বছর আগে তার হ্যারিকেন ছিল, সেগুলা যখন বিদ্যুৎ ঠিক মতো আসা ইয়েগুলো, সে হ্যারিকেন গুলা সে ইয়েতে ঢুকাইছে, আর হ্যারিকেন দরকার নাই, স্টোরে ঢুকায় রাখছে। 30 বছর পর সে হ্যারিকেন গুলো ওটার উপরে একদম ময়লা স্তর বসে গেছে। তো এখন সে ভদ্রলোক পরিষ্কার করতেছে আর গান গাচ্ছে যে বিদ্যুৎ তুই কোথায় গেলি রে, হ্যাঁ বিদ্যুৎ কোথায় গেলি রে, যে আমাকে আজকে আবার সেই হ্যারিকেন বের করতে হবে। ছোটবেলা যে হ্যারিকেনে লেখাপড়া করছি, যে হ্যারিকেন আমি রেখে দিয়েছিলাম ওটার মধ্যে ময়লা জমে একই হয়েছে, এখন আমাকে সেটা পরিষ্কার করতে হচ্ছে। এই বিদ্যুৎ তুই কই গেলি রে, তুই তাড়াতাড়ি আয়, আমাকে যেন এই পরিষ্কার এই কষ্ট করতে না হয়। এগুলো গান গাইতেছে। আরেকটা ভিডিওর কথা আপনাকে বলি, সেই ভিডিওটার মধ্যে কি হয়েছে আমি জানি না, এগুলো আপনার প্রাসঙ্গিক কিনা, বাট এগুলো আমার প্লিজ আপনি বলেন সাইফুল আলম ভাই, আমাদের দর্শকরাও কিন্তু এই বিদ্যুৎ নিয়ে বলছেন। সাইফুল আলম, একটা অনুরোধ করে রাখি, প্রিয় দর্শক, আপনারা যে এলাকা থেকে দেখছেন আপনার এলাকায় বিদ্যুৎ আছে কিনা জানাবেন। প্রার্থনা করতো, লেখাপড়া করতে গেলে প্রার্থনা করতো কি, যে বিদ্যুৎ তুই চলে যা, তাইলে সে মুক্তি পায়, লেখাপড়া করতে হয় না তার। বিদ্যুৎ চলে গেলে সে বইটই ফালায় থেকে সে ইয়েতে উঠানে খেলতে যাইতো, যে মাঠে খেলতে যাইতো, এখানে খেলতে, বিদ্যুৎ চলে গেছে, এখন তার খেলা এই বিদ্যুতের জন্য সে প্রার্থনা করতো বিদ্যুৎ যেন চলে যায়। তো সে বলতেছে যে 30 বছর পরে আমার সেই প্রার্থনা কাজে লাগছে। এই 30 বছর ধরে আমি এই প্রার্থনার জন্য ওয়েট করছি যে কখন বিদ্যুৎ চাই, এখন আমার প্রার্থনা কাজে লাগছে, এখন বিদ্যুৎ চলে গেছে। কিন্তু তার দুর্ভাগ্য, এখন আর আমার পড়াশোনা করতে হয় না, এখন আমার ঘরে থাকতে হয়, যেমন আমার বিদ্যুৎ দরকার। তার দরকার মানে আমার বিদ্যুৎ ছাড়া চলে না।
তো এরকম অনেক ভিডিওগুলো আপনি মজা করে পাবেন যে আসলে বিদ্যুতের এখন কি হাল, খাম্বার কাছে জড়ায় ধরে খাম্বার কাছে বিদ্যুৎ চাওয়া থেকে শুরু করে মানে বহু রকমের স্যাটায়ার এখন চলতেছে। তা প্রকৃত অর্থ হচ্ছে কি, আপনার গ্রামের ব্যাপার যদি আপনি আসেন আসাদ, আপনি আশ্চর্য হবেন, গ্রামে 10-12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। মানে বিদ্যুৎ, ওরা বলে যে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ যায় না, মানে বিদ্যুৎ আসে আইসে কিন্তু আবার চলে যায় আর কি। মানে আসে 10-12 ঘন্টা পরে একবার আসে, আবার এসে চলে যায়। তো এরকম কোথাও 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 15-16 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আপনি জাস্ট ভাবেন, এটা মানুষ একটা অভ্যস্ত হয়েছে। আমি স্বাভাবিকভাবে কথা বলছি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম। আপনি সাধারণ গ্রামের জীবনে প্রত্যেকটা বাড়িতে এখন কিন্তু আপনি অধিকাংশ বাড়িতে, মানে একেবারে দরিদ্র না হলে, একটা ছোটখাটো ফ্রিজ থাকে। কিন্তু মানুষ কিন্তু এখন খাবার প্রিজার্ভ করে, যে একবেলা রান্না করে 2 বেলার জন্য খাবার রাখে, হ্যাঁ, ফ্রিজে রেখে দেয়, বা বাজার করে, দূর থেকে বাজার করে আনা, বাজার মাংস বা ইয়েতে ফ্রিজে রাখে। ইয়েতে গ্রামে কিন্তু এটা আপনি অনেক গ্রাম, মানে এই টিনের ঘর কিন্তু কিন্তু একটা ফ্রিজ আছে, কিন্তু কারণ কি বিদ্যুৎ আছে। এখন যখন বিদ্যুৎ নাই, আপনি বলেন তো ওই ফ্রিজগুলোর কি অবস্থা, মানুষের ওই খাবারের কি অবস্থা, মানুষের জীবনের কি অবস্থা। যে একটা অভ্যস্ত জীবনযাপনে ছিল, যে তার সন্তানের জন্য সে রান্না করে রেখে দিত, সন্তান আইসা স্কুল থেকে আইসা খাবে, সে কিন্তু একবারই রান্না করে সে রেখে দিচ্ছে, সন্তান আইসা বাইট করে গরম করে খেয়ে ফেলবে। সেই সেই ফ্যামিলিটা এখন আবার সন্তানের জন্য কিন্তু এখন আর রাখতে পারে না, তাকে সন্তান আসার পরে আবার তাকে রান্না করে সেই ইয়ে করতে হয়। আরেকটা হলো, সে আগে হিট, মানে বিদ্যুৎ আসার আগে সে ইয়াতে কাঠের চুলায় রান্না করতো, মানে লাকড়ির চুলায় রান্না করতো। বিদ্যুৎ আসার পরে সে বিভিন্ন ধরনের স্টোভ পেয়েছে, কি বলে এখন কিন্তু ইলেকট্রিসিটির বিভিন্ন ধরনের ইয়ে পাওয়া যায়, স্টোভ পাওয়া যায় ইলেকট্রিসিটির। সেই ইলেকট্রিসিটি গুলো ব্যবহার করে তারা কিন্তু রান্না করতে পারতো। সেখান থেকে তারা বঞ্চিত, মানে সম্ভব হচ্ছে। আবার তাকে লাকড়ির যুগে ফেরত যেতে হচ্ছে। তো লাকড়ির যুগে ফেরত যাওয়া মানে কি, এটা তো প্রাগৈতিহাসিক যুগে ফেরত যাওয়ার মতো অবস্থা। একজন মানুষ যা তার অভ্যাস চেঞ্জ করে ফেলছে, একজন মহিলা তার অভ্যাস চেঞ্জ করছে, যে তার জীবনযাপন এরকম হবে, তার রান্না বান্না এরকম হবে, তার সন্তানের জন্য এইভাবে চলবে, তার একটা ফ্রিজ থাকবে। সবকিছু এখন বিপন্ন, কোনো কিছুই তার নাই। তার ওই স্টোভ চলে না, ইলেকট্রিক স্টোভ চলে না, তার রেফ্রিজারেটর চলে না। সে মানে তার লাইফটাই কিন্তু হজবরল হয়ে গেছে। এটা হলো আপনি গ্রামীণ একজন মহিলার জীবনের কথা আমি বলছি, যিনি ধরেন মিনিমাম নিম্ন মধ্যবিত্ত এরকম পরিবার। একেবারে নিম্নবিত্ত হলে আমি এটা বলছি না, কিন্তু নিম্নবিত্ত মানুষও কিন্তু দেখবেন যে পাশের বাড়িতে একটা ফ্রিজ আছে, সে কিন্তু একটু ভালো খাবার রান্না করলে, সে কিন্তু 2 বেলার জন্য রান্না করলে যায় ওই পাশের বাড়ির মহিলাকে বলে, আপা আমার খাবারটা একটু যদি রেখে দেন, পরের দিন আমার ছেলে আসবে কালকে, বা আমার মুখের, বা আমি কালকের জন্য এটা রাখতে পারতো। তারা এই অভ্যাস সরে যেতে হচ্ছে, তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। যে এবং সময় বাঁচিয়ে অন্য কাজ করার যে মহিলারা, যে একটা কর্মজীবন তারা লিড করতো, যে এই রান্না বান্নার মধ্যেই তাদের জীবন ইয়ে থাকতো, যেখানে আটকে থাকতো, সেখানে কিন্তু সে রান্না বান্না যখন করে সে ফ্রিজে রাখতে পারে, সে স্টক করতে পারে, সে কিন্তু অন্য একটা কাজ করতে পারতো, সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। এটা গ্রামীণ একটা মহিলার জীবনের শেষ হয়ে গেছে। এখন পুরুষদের অবস্থা আপনি বাদ দেন, পুরুষরা তো নারীদের ওই ক্ষেত্রে নারীদের উপর নির্ভরশীল, সো তাদের জীবন বিপন্ন। এখন আসেন আপনার একজন চাকরিজীবী, যে সে ধরেন একটা রেস্টুরেন্টে চাকরি করে একটা ছেলে, একটা রেস্টুরেন্ট মালিক, যে মালিক এবং চাকরিজীবী দুজনেই কিন্তু বিপন্ন একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। একটা সবজি ইয়ে করে বিক্রি করে এরকম দোকানদারও কিন্তু আজকে বিপন্ন। একটা মাছ বিক্রি করে, সে কিন্তু বিপন্ন। আপনি দেখুন আমাদের দেশে কিন্তু এখন মাছ বিক্রেতারা কিন্তু লাইট জ্বালায়, মানে চকচকারা দেখার জন্য মাছ বিক্রেতারা কিন্তু তাদের মাছের ইয়ের উপরে কিন্তু লাইট জ্বালায়। এটা কিন্তু গ্রামের বড় বড় বাজারেও কিন্তু আজকে এইসব লাইটিং এর ব্যাপার আছে। এই সব কিছু থেকে কিন্তু মানুষ ইয়ে হচ্ছে, মানুষ একটা জায়গাতে প্র্যাকটিস থেকে মানুষ সরে যেতে হচ্ছে। এবং রেস্টুরেন্টে একটা লোক, যে লোকটা আগে ধরেন তার এখানে 50 জন লোক হতো খেতে আসতো, আজকে গরমের কারণে তার 20 জন লোকও আসে না, মানে এটা সম্ভব না আসা তার পক্ষে। এবং তার ফলে হচ্ছে কি, যে কাজ করতেছে তারও কিন্তু আয় কমতেছে, তার টিপস কমতেছে, তার বেতন কমে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই বিদ্যুতের কারণে, এই ইয়ের কারণে কিন্তু সাফারার হচ্ছে। আপনি বিদ্যুতের কথা বলছেন, এবার বিদ্যুৎ নির্ভরশীল দেখেন, বিদ্যুৎ কৃষকের কি অবস্থা। ডিজেল নাই বলে কৃষক কিন্তু আজকে তার ইয়ে করতে পারতেছে না, কিন্তু ওই যে শ্যালো মেশিন দিয়ে সে কিন্তু পানি দিতে পারতেছে না। ডিজেল নাই বলে এই যে হাওর এলাকায় যে ধান উঠতেছে, সে ধানগুলো পর্যন্ত মানুষ কাটতে পারতেছে না, কারণ হারভেস্টার মেশিন যেটা, হ্যাঁ, কম্বাইন্ড হারভেস্টার যেটা, এটা দিয়ে কিন্তু ইয়াতে চলে, ডিজেলে চলে। ঠিক আছে, ইলেকট্রিসিটি যে চলে সেই ইলেকট্রিসিটি নাই, এখন ডিজেলে চলে, ডিজেল নাই। তাহলে দেখেন হাওর এলাকা, এত বিস্তীর্ণ হাওর এলাকায় যে বড় ধানটা উঠতেছে, সে বড় ধান কেটে
দেখেন কয়টা স্টেপ। সে প্রথম হারভেস্টার মেশিন দিয়ে কাটে, ওটাতে তার ডিজেল দরকার। সে কিন্তু ওই যে ট্রাক্টর দিয়ে সে কিন্তু এই হাওর থেকে কিন্তু তার ধানগুলো, কাটা ধানগুলো সে কিন্তু যেখানে ধানগুলো মাড়াই হবে সেখানে নিয়ে যেতে হয়। তার মানে ট্রান্সপোর্টেশন ডিজেল নির্ভরশীল, সেখানে নাই। অনেকে বলে ইলেকট্রিক ভেহিকেল অনেকে ব্যবহার করছে, ইলেকট্রিসিটি নাই, তো ইলেকট্রিক ভেহিকেল তার চলতেছে না। সো কিন্তু ক্রিপল হয়ে যাচ্ছে, মানে পঙ্গু হয়ে যাচ্ছে পুরো সমাজটা। আপনি যেখানে ধানের মাড়াই হবে সেখানে কিন্তু যে মেশিনটা দিয়ে ধানের মাড়াই করতেছে, এখন আর তো গরু দিয়ে কয়জন মাড়াই করে ভাই? হ্যাঁ, মেশিন দিয়ে মাড়াই, সেই মেশিনটা চলে হলো তার ইলেকট্রিসিটিতে, সেই ইলেকট্রিসিটি নাই। এখন দেখেন ইলেকট্রিসিটি এবং ডিজেল উপর নির্ভরশীল টোটাল আমাদের যে উৎপাদন ব্যবস্থা, যে আমাদের খাদ্য শস্যের যে উৎপাদন ব্যবস্থা পুরোটা নির্ভরশীল। আপনি সবজি থেকে শুরু করে, আপনি শুধু কি ধান ছাড়া কি আর অন্যান্য সবজি আমাদের হচ্ছে না? সেই সবজিতে পানি দিতে হয় না? সেই সবজির হইতে হলে আপনার ইলেকট্রিসিটি লাগে অথবা ডিজেল লাগবে পানি দেওয়ার জন্য, সেটা তো নাই। সো আপনি কিন্তু টোটাল উৎপাদন ব্যবস্থা, গ্রামীণ উৎপাদন ব্যবস্থার উপরে আপনার পড়ছে। আপনার গ্রামীণ উৎপাদন ব্যবস্থার উপর আঘাত পড়া মানে কিন্তু আপনার খাদ্যের উপর আঘাত পড়া। এবং অনেকে বলে যে দুর্ভিক্ষ হইতে পারে, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি খাদ্য সংকট হইতে পারে কিন্তু বাংলাদেশে, অ্যাটলিস্ট এই নেক্সট সিজনে খাদ্য সংকট মাস্ট। আপনার এটা ধানের সংকট হবে কিনা, চালের সংকট হবে কিনা, সবজির সংকট হবে কিনা, মাছের সংকট হবে, কোনটার সংকট আমি জানি না, তবে খাদ্য সংকট মাস্ট। কারণ আপনার টোটাল উৎপাদন ব্যবস্থার উপরে আপনি কিন্তু আঘাত পড়তেছে, ব্যবসার যে ব্যবস্থার উপর আঘাত পড়ছে। আপনার ধরেন ইন্ডাস্ট্রি যেগুলো ধরেন পোশাক শিল্প থেকে শুরু যতগুলি প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি, আপনি আমাদের একটা জুসও তৈরি হয় একটা ইন্ডাস্ট্রিতে, তাই না? বাচ্চাদের জুস তৈরি হয় ইন্ডাস্ট্রিতে না, বা চানাচুরটা একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে তো তৈরি হয়, ওখানে তো ইলেকট্রিসিটি লাগে না? তো ইলেকট্রিসিটি ছাড়া তো ওই চানাচুরের কারখানাটা চলবে না। এবং চানাচুর কারখানা যখন ইলেকট্রিসিটি চলতেছে না, যখন চালাচ্ছে তখন কিন্তু তার কস্ট বেড়ে যাচ্ছে, চানাচুরের দাম বাড়বে, বাচ্চাদের একটা জুসের দাম বাড়বে, সব কিছু দাম বেড়ে যাবে। এবং সর্বোপরি এটা কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিসের দিকে বাংলাদেশ যাচ্ছে, যেখানে আপনি দেখবেন যে এখন আপনি একটা মুরগি পাচ্ছেন হলো ধরেন 1 কেজি মুরগি পাচ্ছেন হলো কত 200 টাকা বা কত আমি জানি না দাম, সেটা কিন্তু বেড়ে কিন্তু 200-250 টাকা হয়ে যায়, 50 টাকা বাড়বেই। কারণ আপনার টাকার মান কমে যাবে, একদম মাস্ট। যখন আপনার সমস্ত সিস্টেমের উপর টাকার মান করবে, মানুষ যেহেতু ইনকাম নাই সরকার ব্যাংক থেকে ধার করবে এবং টাকার মান কমতে থাকবে, সব মিলায় কিন্তু একটা হসপস অবস্থা চলবে। আপনার ইলেকট্রিসিটি এবং কারণে যে উৎপাদন ব্যবস্থায় যে সংকট দেখাচ্ছে, সেটা কিন্তু অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF কিন্তু বাংলাদেশের যে উৎপাদন খাতে যে বাংলাদেশ যে ক্রাইসিসে পড়ে গেছে, মানে আপনার কি বলে রপ্তানি, আপনার পোশাক রপ্তানি অলরেডি আপনার 10-15% কিন্তু রিডিউসড হয়েছে। প্লাস আপনার কয়েকদিন আগে BCI প্রেসিডেন্ট তিনি বললেন যে টোটাল উৎপাদন ব্যবস্থাতে এমন ধরনের ধাক্কা পড়েছে যে ইলেকট্রিসিটির কারণে এবং ডিজেলের কারণে, যে বাংলাদেশে বায়াররা এখন কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। সো আপনার কিন্তু ক্রাইসিস ইজ লুমিং, আসতেছে। এটা কিন্তু আমি জানি না গভর্নমেন্ট দেখতেছে কিনা, গভর্নমেন্ট বুঝতেছে কিনা, বুঝে হয়তো কিন্তু এখনো স্বীকার করছে না। তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে হ্যারিকেনটা দেখাইছেন, এই হ্যারিকেনটা কিন্তু এখন তারেক রহমানকে দেখানোর সময় আসছে। আপনি দেখবেন কিছুদিন বাদে এই মির্জা ফখরুল যে হ্যারিকেনটা শেখ হাসিনার গণভবনে দিতে চাইছেন, এই হ্যারিকেনটা কিন্তু আজকে তারেক রহমানের গুলশানের বাসার দিকে যেতে পারে। থ্যাংক ইউ। জি, সাইফুল আলম ভাই অনেক ধন্যবাদ। এবার আমরা একটু আরেকটা বিষয় একটু বুঝে থাকার চেষ্টা করবো। সাইফুল আলম ভাই, এটা একটু প্রবলেম, আপনাকে একটু বের হয়ে আবার ঢুকতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কিছু কমেন্ট আমি সাইফুল আলম ভাইকে পড়ে শোনাবো। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে সাইফুল আলম ভাই আমাকে শুনতে পাচ্ছেন না। আপনারা কমেন্ট করছিলেন যে আপনাদের এলাকায় বিদ্যুৎ নেই, এটা সবারই একই কথা। এবং ঢাকায় কৃত্রিমভাবে, মানে গ্রামের বিদ্যুৎগুলো বন্ধ করে ঢাকাকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ঢাকায় যারা থাকছেন তারা হয়তো টের পাবেন না, বা শহরগুলোতে, কারণ শহর থেকে আন্দোলন শুরু হয়, সরকার চায় না তাদের পতন হোক। সাইফুল আলম ভাই, আমি দুঃখিত, আপনার এই টেকনিক্যাল একটু প্রবলেম হচ্ছিল। কয়েকটা কমেন্ট পরে আমরা শেষ প্রসঙ্গটাতে যাব। একটু আমি এর আগে একটু বড় করে নেই, কমেন্ট পড়তে গেলে একটু দূরে আমার সামনের স্ক্রিনটা। যে একজন কমেন্ট করেছেন, এটা হচ্ছে যে হৃদয় শেখ, তিনি বলছেন আসাদ ভাই, আই এম এ ফ্রিল্যান্সার লিভিং ইন নিয়ার টুঙ্গিপাড়া, কারেন্টলি ফেসিং মোর দ্যান 12 hours লোড শেডিং. Due to that, I almost losing my most clients বা ক্লায়েন্ট। আচ্ছা, এটা আসলে তার অনেক মানে হাইলি পেইড যে ক্লায়েন্টসগুলো ছিল তিনি হারিয়েছেন, এবং তিনি ফ্রিল্যান্সার, তিনি টুঙ্গিপাড়ায় থাকেন, এবং এই ইলেকট্রিসিটির কারণে এই সমস্যাটা হচ্ছে। এবং আমাদের এখানে কয়েকশো মানুষ কমেন্ট করেছেন যাদের এলাকায় ইলেকট্রিসিটি নেই।
তো এটা একটা খুবই অ্যালার্মিং বিষয়। আপনারা যারা এখনও দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এই কমেন্টগুলো থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন আমি আগে জানতাম না যে কেন হঠাৎ করে ইউটিউবের এত মানুষ দেখছে না কেন, মানে আগের যে একটা, আমি বলছি না বেশি দেখতে হবে, কিন্তু একটা তো ধারা ছিল, কিন্তু এখন ইলেকট্রিসিটি নাই, মানুষ ফোন কীভাবে চার্জ করবে? অনেকে মোবাইল ডেটা ইউজ না করে ওয়াইফাই ইউজ করেন, তো ইলেকট্রিসিটি না থাকলে ওয়াইফাই চলে না। তো আসলেই তো এখন তারেক যে হয়তো বলবেন যে দেখেন আমি ইচ্ছা করে বিদ্যুৎ বন্ধ রাখছি যেন মানুষ ওই যে তেল বিক্রি হয়, হারিকেন বিক্রি হয়, শিল্প উন্নত হয়, আরও অনেক কথা বলবেন, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না। উনি পালিয়ে যাওয়ার সময় বোধহয় হারিকেনই লাগবে। আরেকটা এইটা কমেন্ট করেই আর প্রশ্ন করে যাচ্ছে, আজকে মোটে 13টা অ্যাড এসেছিলো, মানে তিনি অ্যাড নিয়ে বিরক্ত। আসলে প্রিয় দর্শক, আমি অ্যাড মানে মডারেট ইয়েতে রাখি, বেশিও না কমও না। আর অ্যাড হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেট করে, এই রেভিনিউ থেকে আমরা এই ধরুন যে স্ট্রিমিং সফটওয়্যারটাতে আপনারা দেখছেন বা ওয়েবসাইট StreamYard, এটা সাবস্ক্রিপশন 4K প্রায় $100, মানে বাংলাদেশের টাকা 10,000 পার মান্থ। তো এটাও আমাদের এফোর্ড করতে হয়। আপনাদের এই অ্যাড থেকেই আমাদের আসলে এক প্রকার এই পুরো জিনিসটাকে ম্যানেজ করা সম্ভব হয়। তো আপনারা অ্যাড না দেখলে, হ্যাঁ সাবস্ক্রিপশন, পেড যে সাবস্ক্রিপশনগুলো আছে সেগুলো হলে হয়তো আমরা এটা ম্যানেজ করতে পারতাম, কিন্তু আমি দুঃখিত এই জন্য। কিন্তু অ্যাড এটা খুবই স্বাভাবিক, আমার হাতে না। আমি আলাদা করে কিছু আপনাকে বিরক্ত করার জন্য অ্যাড চালু রাখি না, এটা ইউটিউব করে। যাই হোক, সাইফুল ভাই, আমরা পরের প্রসঙ্গটিতে একটু যদি চোখ বুলাই, সেটাও একটু বিএনপির সেই যে সন্ত্রাসের রাজনীতি, ওই একই ধারাবাহিকতা। আমরা যদি একটু মির্জা ফখরুল ইসলামকে হারিকেন বাদ দিয়ে দেখি, রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ ও নারী শিক্ষক প্রদর্শককে মারধর ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা নারী শিক্ষককে মারধর করে চুল ধরে বাইরে টেনে নিয়ে যায়। 23 এপ্রিল বৃহস্পতিবার কলেজের স্নাতক পরীক্ষার সময় 144 ধারা ভঙ্গ করে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। কলেজের নারী প্রদর্শক আলিয়া খাতুনকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হামলায় আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর প্রদর্শক আলিয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এত ভয়াবহ, মানে পুরো রিপোর্টটি আপনার প্রথম আলো থেকে দেখতে পারেন। সাইফুল ভাই, আপনি নিশ্চয়ই এটি দেখেছেন। আমরা কি সেই মধ্যযুগে আবার চলে যাচ্ছি? দেখেন, আমি মধ্যযুগে যাচ্ছি কিনা আমি ওইদিকে বলি, কিন্তু আমি একটা জায়গায় আপনার করি, আমি মানে বিএনপি কি রেকর্ড করবে কিনা, মানে বিভিন্ন নতুন ঘটনার জন্ম দিয়ে। মব তো নতুন ঘটনা না, কিন্তু এখানে একটা নতুন সিমটম আছে, নতুন একটা চিত্র আছে এটার মধ্যে। নতুন চিত্রটাকে আমরা এক জীবনে শুনি নাই যে আপনার কোনো সংগঠন কি বলে কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে। এটা কি শুনেছি আমরা কখনো? ইটস এ রেয়ার কেস। আপনি একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি কলেজে তো কোনো ফান্ড নাই যে ফান্ড থেকে বিএনপি নেতাকে চাঁদা দিবে, তার কি সে একটা জলসা করবে, সে একটা কি বলে ইসলামী জলসা করবে, সেটার জন্য তার খরচ দরকার, সেখান থেকে তারা টাকা চাইছে। তো তার মানে কি, তারা ধরেই নিছে যে এই কলেজে অনেক ঘুষ আর লেনদেন হয়, অনেক বাড়তি ইনকাম আছে, সেখান থেকে বাড়তি ইনকাম থেকে আপনি এক্সটর্শন যদি এটাকে যদি আপনি ধরেন শুধু চাঁদা চাওয়া বলে, এটাকে চাঁদা চাওয়া বলে না। আমি তো মনে করি এটা পুরোটাই একটা ঘুষ চেয়েছে। তার মানে এখানে এমন কিছু হয় যেটার জন্য ওই বিএনপি নেতা মনে করেছেন এই জায়গায় এমন ইনকাম হয়, সে ইনকাম থেকে আমার ভাগ দেওয়া দরকার, তার ভাগ পাওয়া দরকার, তাই না? তো ভাগ পাওয়ার দরকার না হলে তো সে ওখানে যেত না। এবং ওই এক্সটর্শন মিটিংয়ের মধ্যে, ওই চাঁদার মিটিংয়ের মধ্যে একজন ওসি উপস্থিত ছিলেন। তো এখানে কিন্তু আপনি শুধুমাত্র যে এখানে শিক্ষক পিটিয়েছে, আপনি শুধুমাত্র এটাকে মব না ধরে এখানে আপনার কত নিচু যেতে পারে বিএনপির লোকেরা, সেটা কিন্তু এখানে একটা প্রজেক্ট। ওসিকে সাথে করে নিয়ে গেছে, অধ্যক্ষের রুমের ভিতরে গিয়ে তারা চাঁদা চাচ্ছে। এখন ওই শিক্ষিকা সে চাঁদার বিরোধিতা করেছে, করতে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে। আমি যেটা শুনতে পেয়েছি, ডিটেলটা আমি শুনতে পেয়েছি, কথা কাটাকাটি পর্যায়ে ধরেন শিক্ষিকাকে কি বলে গালি দিয়েছে। কি মানে ওইখানে অধ্যক্ষ কথা বলতে পারছিলেন না, অধ্যক্ষ মানে ওইভাবে ডিফেন্ড করতে পারছিলেন না, ওই শিক্ষিকা ডিফেন্ড করছিলেন কলেজকে যে তারা চাঁদা দিবে কোত্থেকে, তারা কি এখানে চাঁদা তোলে, তারা কি ঘুষ খায় বা ঘুষের টাকা আছে তাদের কাছে, তাদের বাড়তি ইনকামের কোনো ব্যবস্থা আছে, তাদের এটা আছে ওইটা আছে, সেটা নাই। তো সে তার সাথে বাদানুবাদে গিয়েছে। তো বাদানুবাদে যখন যায় তখন
এই তাকে গালি দিয়েছে, এমন এমন একটা গালি দিয়েছে যে শিক্ষিকার ইমিডিয়েট রিয়াকশন ছিল তার একটা চড় মেরে দিয়েছে। আপনি বলেন একজন মানুষ আরেকজন মানুষকে কখন চড় মারে? এটি কি প্ল্যান করে চড় মারছে বলে মনে হয়? না, এটা তার রিয়াকশন ছিল, মানে স্বাভাবিক। মানে এটা বলে না যে আপনি একজনকে মানে ধমক দিলেন, সে কিন্তু এমন একটা ধমক দিলেন যে সে এটা টলারেট করতে না পারে আপনার উপর আক্রমণ করে বসলো। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যে কারণে একজন মহিলা আপনাকে চড় মারতে পারে। নিশ্চয়ই তাকে বডি শেমিং করছেন, নিশ্চয়ই তাকে গালি দিয়েছেন, এমন গালি দিয়েছেন যে তাকে লজ্জিত করেছেন, এমন লজ্জিত করছেন যে তার ইমিডিয়েট রিয়াকশন ছিল চড় মারা। অনেকে বলছে হ্যাঁ মহিলা কেমন মহিলা যে উনি চড় মেরেছেন। ভাই উনি বিসিএস দেওয়া একজন মহিলা, প্রভাষক, বিসিএস এ পাশ করে একজন টিচার, তিনি সরকারি কলেজের টিচার, তিনি নিশ্চয়ই বিসিএস পাশ করা একজন প্রভাষক। তার আত্মসম্মান বোধ আছে, এমন কিছু করেছে যে কারণে ওই লুঙ্গিওয়ালা এই বিএনপি, মানে ওরে তো আপনি বিএনপি নেতাও বলতে পারেন না, তার লুঙ্গিওয়ালা বিএনপি বলতে পারেন, বাট সে নেতা কিন্তু। এবং সে ওসি টসি নিয়ে গেছে টাকা না কামাই করার জন্য, টাকা আদায় করার জন্য। সেখানে ভদ্রমহিলাকে পিটানো হইলো, ওকে, তাকে উনি চড় মারছেন, উনি চড় মারার পরে ওনাকে জুতা দিয়ে পিটাচ্ছেন, এটুক পর্যন্ত সে ধরনের জুতা দিয়ে পেটানোটা এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। তাকে হয়তো গায়ে হাত তুলতে পারতো, গায়ে হাত না তুলে জুতা দিয়ে পিটাইছে। আচ্ছা, সেখানে এটা থামা উচিত ছিল, ওসি ছিল, সবাই মিলে এটা থামাইতে পারতো, কিন্তু সেটা থামে নাই। এরা কি করলো, এখান থেকে বেরিয়ে গিয়ে তারা ছাত্রদলকে খোঁজ দিয়েছে, স্বেচ্ছাসেবক দলকে খোঁজ দিয়েছে, যুব দলকে খোঁজ দিয়েছে, এবং মেইন পার্টি বিএনপিকে খোঁজ দিয়েছে। সবাই মিলে এসে কিন্তু এই কলেজে কিন্তু আবার হামলা চালিয়েছে। হ্যাঁ, ভাঙচুর করে একদম লন্ডভন্ড করে ফেলেছে। শিক্ষককে আবার পিটানো হয়েছে। এটা কি আপনার মানে শুধুমাত্র মব মনে হয়? এইখানে আমার মনে হয় কি বিএনপি মনে করতেছে যে এখন ওই যে বলে না বালির তলায় সোনা পাওয়া যায়, হ্যাঁ, যে রাস্তায় বালি আছে ওইটারে কুড়াইলেও হয়তো সোনা পাওয়া যাবে, ঝাড়ু দিলে সোনা পাওয়া যাবে। এখন তারা সব জায়গায় ঝাড়ু দিচ্ছে কোথা থেকে সোনা পাওয়া যায়, এবং সরকারি কলেজে গেছে ওখান থেকে চাঁদা তোলার জন্য। মানে ওখানেও মানে এমন কিছু অ্যাসেট আছে যেটা আনা যায়। নাহলে এইটা কোনো রুচির ভিতরে পড়ে কোনো একটা দল, কোনো একটা মানে পার্টি, একটা মেইন পার্টি, সে ধরনের ছাত্র দল করছে বা করছে একটা ইমিডিয়েট রিয়াক্ট, কিন্তু প্রত্যেকটা তাদের অঙ্গ সংগঠন এক হয়ে গিয়ে ওই কলেজে হামলা চালিয়েছে। এই কলেজটা যদি খোলা থাকতো তাহলে কি হতো বলেন তো? রক্তক্ষয় হতো। আপনার এই ছাত্ররা যদি এই কলেজ খোলা থাকতো এবং ছাত্ররা যদি কলেজে থাকতো, আপনি মনে করেন এই বিএনপির লোকরা জানে বেঁচে আসতে পারতো? তাদের শিক্ষকদের পিটানো হয়েছে, তাহলে কি একটা রক্তক্ষয় হতো না? তো বিএনপি এই পর্যায়ে নিচে নেমেছে। আমি জানি না বিএনপি বোধোদয় হবে কিনা, বিএনপি নেতাদের বোধোদয় হবে, এই লোকটাকে বহিষ্কার করছে, কিন্তু যারা গিয়ে কলেজে গিয়ে এই টিচারগুলোর পিটেছে প্রত্যেকটাকে তো বহিষ্কার করা উচিত। শুধুমাত্র ওই মহিলাকে জুতা দিয়ে পিটানোর জন্য তো শাস্তির ব্যাপার না, ওই কলেজে যা চাঁদা চাওয়াটাই হলো শাস্তিযোগ্য অপরাধ। যারা গেছে প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত, এবং যারা পরবর্তীতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বিএনপি যারাই ওখানে গিয়ে এই শিক্ষকদেরকে পিটিয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত, শুধু একজনের জন্য না। জি, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। একজন কমেন্ট করেছেন আসাদ ভাই, আমরা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আছি। হ্যাঁ, হি হ্যাজ এ শুনতে পাচ্ছি না সাইফুল ভাই, আমি দুঃখিত। আবারও আপনাকে মানে এটা এই ওয়েবসাইটটার সীমাবদ্ধতা, আমরা আসলেই দুঃখিত যে এই প্রবলেমটা হয়। সাইফুল ভাই নিশ্চয়ই যুক্ত হবেন। বিএনপির আসলে রাজনীতি করেন যারা, তাদের মধ্যে কি দুই একজন মানুষও ভালো নাই? একজন তো আছেন। যেমন আমরা দেখেছি বিএনপিকে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার যে অধ্যায়, বঙ্গবন্ধুকে খাটো করা, কিন্তু বর্তমানে স্পিকার এই সংসদের অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন, তিনি দেখুন কি বলেছেন বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমি সাইফুল ভাই এটি আপনাকে শোনানোর চেষ্টা করছি। এই ধরনের স্টেটমেন্ট আমাদের বড় মাপের একজন নেতা ছিলেন মুজিবুর রহমান, অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যে স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা, এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যে স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে
বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই যে চূড়ান্ত সত্যগুলোকে গোপন করে বিএনপি ইতিহাস বিকৃতির মাধ্যমে তারা তাদের আসলে কি ওই যে আগের 16 বছর ক্ষমতা থেকে তারেক জিয়াকে পালাইয়া ব্রিটেনে বসে থাকতে হয়েছিল, এই প্লটগুলো আবার তৈরি করছে না। আওয়ামী লীগ এসে যে এদের পিটায়, খামোখা তো পিটায় না। এই ধরেন বিএনপির বর্তমান স্পিকার তিনি কিন্তু এই সত্য স্বীকার করেছেন। সত্য স্বীকার করে গণমানুষের রাজনীতি করলে অসুবিধাটা কোথায়? বুঝলাম আওয়ামী লীগ খারাপ ছিল, আমরা তো আওয়ামী লীগকে বিদায় করছি, এখন তো টের পাচ্ছি হাতে হারিকেন ধরাই দিছে তো বিএনপি আমাদের। প্রথমত হলো যে আপনি এই মেজর হাফিজুর রহমান যে স্টেটমেন্টটা, এটা ওনার নিরপেক্ষ সময়ের স্টেটমেন্ট। উনি কিন্তু বিএনপিতে থাকা অবস্থার স্টেটমেন্ট না এটা। এটা হলো ওনার নিরপেক্ষ, মানে হয়তো বিএনপি থেকে উনি ছিলেন, কি বলে না, মাঝে মধ্যে বহিষ্কার হয় না, সাময়িক বহিষ্কার হয়, তারপরে বিএনপি থেকে উনি একবার চলে যাওয়ার ধান্দা করছিলেন, তারপর বিএনপি থেকে নিষ্ক্রিয় হয়ে গেছিলেন, বিএনপির হয়ে নির্বাচন করে। এরকম যখন নিরপেক্ষ সময় ছিল, তখন নিরপেক্ষ সময়ে ওনাদের মুখ থেকে কিন্তু সত্য কথা বেরোয়। কিন্তু যখন আবার বিএনপি হয়ে যান, তখন কিন্তু এই সত্য কথাগুলি বেরোয় না। তখন কিন্তু আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তখন কিন্তু আবার উনি ওনার মানে বিএনপির মতো করে আবার তার সম্পর্কে বর্ণনা দেন। আপনি স্পিকার থাকা অবস্থায় তাকে একটু ফলো করেন, দেখবেন বঙ্গবন্ধুকে কত বিষেধাগার উনি করেন। তো ওনার একটা হলো বিএনপির লোকদের দুইটা ফেস আছে। একটা হলো ওনারা যখন নিরপেক্ষ সময় থাকে তখন এক ধরনের ফেস। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবন্ধুর বহু প্রশংসা করছেন, কিন্তু যখনই দেখছেন যে তার উপরে তারেক রহমান আছে এবং তারেক রহমান তাকে আর কোনো জায়গা দিচ্ছে না এলজিআরডি মিনিস্ট্রি ছাড়া, তখন কিন্তু আবার উনি শুরু করেছেন যা ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারেক রহমান যা যা বলে ওইটাকে রেপ্লিকা করা শুরু করছে। সো বিএনপির কিন্তু সব নেতার দুইটা বক্তব্য থাকে। একটা হলো তাদের যখন নিরপেক্ষ সময় থাকে, যেমন ধরেন তখন সত্য বক্তব্য, আর যখন বিএনপি হয়ে যায় তখন মিথ্যা বক্তব্য। এখন আপনি স্পিকার সাহেবের আগের বক্তব্য দিয়ে এখনকার স্পিকারকে যাচাই করতে পারবেন না। এই স্পিকার কিন্তু এখন আবার মিথ্যা স্পিকার হয়েছে, মিথ্যা বক্তব্যের স্পিকার হয়ে গেছেন। জি, এটা আসলেই বিব্রতকর। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা শেষ করি এবং বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায়টা বিএনপি করছে এটা নিয়ে যে হাতে হারিকেন ধরাই দেওয়া বা হাসাহাসি করা, এটা হাসি, দুঃখের হাসি। কারণ কোনোভাবেই আমার ভালো লাগার কথা না। ওই বাংলাদেশে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার মানুষ সবাই বসবাস করছেন। এখানে খুব অসুবিধা হলে আমাদেরও খারাপ লাগে এবং ওই জন্যই তো কথা বলা, এত এনার্জি দিয়ে বা এত সময়ের ভিন্নতা থাকলেও ওই ভূমির মানুষের আসলে একটু উগ্রতা আছে অনেক ক্ষেত্রে। অনেক মানুষ না বুঝে অনেক কিছু করেন, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ পরোপকারী, একে অন্যের দুঃখে সুখে থাকেন, যতটা পারেন থাকেন। তো আসলে এই মানুষগুলো মুক্তি পাক সেই প্রত্যাশা রাখি এবং আপনাদেরকে, যারা আমাদেরকে দেখছেন, এই যে এইখানে যা কিছু উপস্থাপন করেছি সেগুলো থেকে আপনারা কি জানলেন, কি বুঝলেন, এই জিনিসগুলো সমাজে প্রতিফলিত করেন। এই মুহূর্তে আমাদেরকে ইউটিউবে 1-1.5 মানুষ দেখছেন, তো তাদের আসলে কি মানে এই মানুষগুলো কিন্তু আপনার আশেপাশে আপনারা যা কিছু বুঝলেন, এই যে সমন্বয় কী কারণে মাইর খাইলো, জুলাই জঙ্গিরা কীভাবে মাইর খেলো, জামাত শিবিরের ছেলেপেলেরা কীভাবে মাইর খেলো, তারেক জিয়ার অবস্থান কীভাবে বাংলাদেশকে ধ্বংস করে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সাইফুল আলম ভাই আমাদের খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেন। আপনারা সবাই সেই কমেন্টে জানিয়েছেন, আরও কমেন্ট করবেন, আমরা পড়বো। অনেকের কমেন্ট হয়তো পড়তে পারি না, এই জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের সুদিন ফিরে আসুক, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এবং সুন্দর রাজনৈতিক চর্চা হোক, সেটাই প্রত্যাশা। সাইফুল আলম ভাই, আপনার শেষ বক্তব্য দিয়ে আজকে শেষ করতে চাই। আমার তো শেষ বক্তব্য, সবাইকে শুভেচ্ছা যে যেখানে আছেন, বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। যদি একটাই রিকোয়েস্ট করি যাওয়ার আগে, সেটা হলো সবসময় যেটা করি সেটা হ্যাকলিং করবেন। এদেরকে যেখানে পাবেন, বাংলাদেশ না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে পাবেন, হ্যাকলিংয়ে কোনো দোষ নাই, হ্যাকলিংয়ে কিন্তু আপনার কোনো অপরাধ নাই। আপনি কিন্তু যে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে মানে আপনি চরম কঠিন প্রশ্নটা কিন্তু আপনি করতে পারেন যে আমার দেশটা কেন তারা ধ্বংস করছে, কি তারা পেয়েছে বিনিময়ে, জিজ্ঞেস করেন তাদেরকে। দেখেন ওরা পালাবে এটা শিওর, কিন্তু উত্তর আপনারা আদায় করার চেষ্টা করবেন যেমনি পারেন। তাদের যেখানে পাবেন তাদেরকে ঘরে ঢুকায় দেন, ওরা যেন ঘরের থেকে বেরোতে পারে না। আপনাদের প্রশ্ন মানে যেন এমনভাবে জর্জরিত করবেন যে ওরা ঘরের থেকে যেন না বের হয়। শুধুমাত্র ওই যে মানে কি বলে ছাত্র দলের মতো ওদেরকে গায়ে হাত তোলার দরকার নেই। আমরা গায়ে হাত তোলার কথা বলেন না, কিন্তু ওদেরকে সবচেয়ে কঠিন প্রশ্নটা করেন, তারা কত টাকা খেয়েছে এই ডিপ স্টেটের কাছে, তারা কত টাকা খেয়েছে বুদ্ধিবীচিদের কাছ থেকে, তারা কত টাকা খেয়েছে এই বাংলাদেশটাকে করার জন্য। সো তাদেরকে জিজ্ঞেস করবেন এবং প্রশ্নমানের বিদ্ধ করবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে পারবেন, এটা কোনো অপরাধ না। আর যথারীতি গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সাইফুল রহমান। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আপনি মনে করেন ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু মহলের কাছে শেয়ার করা উচিত, শেয়ার করতে পারেন। এখনই অনেকে বলছিলেন বিদ্যুৎ নেই, এমবি দিয়ে দেখছেন, সেজন্য কৃতজ্ঞতা। আপনারা চাইলে ইমেজ মানে ভিডিও কোয়ালিটি একদম মিনিমাইজ করে 240p ওইটাতে দিয়ে দেখলে আপনাদের ডেটা অনেক কম লাগবে। আর যাদের অ্যাড নিয়ে প্রবলেম তারা সাবস্ক্রিপশন নিতে পারেন। সাবস্ক্রিপশন ইউটিউবের একটা আলাদা ইয়ে, আমি জানি না বাংলাদেশে কত, কিন্তু এটাতে সুবিধা হচ্ছে সারা মাস আপনি অ্যাড ফ্রি দেখতে পারেন এবং এটা স্ক্রিন অফ করেও দেখা যায়, অর্থাৎ ডেটা ইয়ে হবে না। তো অনেক অনেক ভালো থাকবেন। বাংলাদেশ এবং ভারতের থেকে যারা দেখছিলেন তাদেরকে শুভরাত্রি, এবং যথারীতি আগামী সপ্তাহে অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10টা প্রতি শুক্রবার জানার আজকে ছিল 15তম পর্ব, সামনে 16তম পর্বে দেখা হবে। বিদায়।